সো আমাদের সাথে থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? হ্যালো নাসির ভাই, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন হাবিব, আমি মগবাজার থেকে এসেছি। আচ্ছা, তো রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনাতে চলে জি যাই। প্লিজ। রাসেল ভাই, এই ঘটনাটা আমি শুনেছি আমার এক মামার থেকে, ওনার নাম হচ্ছে হুমায়ুন। তো রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে আপনার আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। তো আমার এই মামাটা ঈদের পর পর উনি ওই চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে উনি রওনা হয়েছে আর কি। তো যখন উনি বাস স্ট্যান্ডে গেল, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে উনি প্রথমে যে বাসটা খুব ভালো চলে, তো সেটাতে যাওয়ার পরে উনি দেখলো যে সেটাতে আপনার মানে টিকিট সব ব্লক হয়ে গেছে, টিকিট আর নাই। মানে সবাই কেনা হয়ে গেছে, সোল্ড আউট সব। হ্যাঁ, সোল্ড আউট। তারপরে উনি আরেকটা বাসের মানে কাউন্টারে গেল, তারপরে ওখানে গিয়ে দেখলো যে হ্যাঁ, একটা টিকিট পাওয়া গেছে। তারপরে উনি সেখান থেকে টিকিট সংগ্রহ করে নেয়। তো টিকিট নেওয়ার পরে তারপরে আপনার মানে বাস ভালোভাবেই চলতেছিল। প্রায় রাত 10:30 বাজে আর কি গাড়িটা ছেড়েছিল। তো রাসেল ভাই, তারপরে আপনার উনি যখন কুমিল্লা মেন শহরে আসছে, তো কুমিল্লা থেকে ওনার যে গন্তব্যস্থান, তো ওইখানে যাওয়ার জন্য আরো 3টা আপনার স্টপেজ অতিক্রম করে তারপর উনি যেতে হবে। তারপর উনি প্রায় আপনার রাত 3টার দিকে উনি আর কি সেখানে নেমে যায়। তো নেমে যাওয়ার পরে রাসেল ভাই, তারপর এখন এত রাত্রে তো আর আমরা জানি গ্রাম অঞ্চলে কোনো জায়গায় গাড়ি ঘোড়া থাকে না, রিক্সা বলেন বা ভ্যান বলেন, যাই বলেন, থাকে না। তো রাসেল ভাই, উনি এখন উনি চিন্তা করলো যে তাহলে আমার হেঁটেই এখন চলে যেতে হবে বাসায়। তারপরে উনি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওনার প্রায় আপনার 2 থেকে 2.5 কিলোমিটার পথ হাঁটতে হবে। তো তারপরে উনি হাঁটা শুরু করে দিল। হাঁটা শুরু করে দেওয়ার পর আপনার এক পর্যায়ে উনি চলে গেল একটা আপনার জঙ্গলের মতো আর কি একটা জায়গা, শুধু চারিদিকে গাছ আর গাছ, আর বাড়িঘরও খুব কমই আর কি দেখা যায়। তো রাসেল ভাই, তো উনি যখন কিছুটা পথ গেলেন, যাওয়ার পরে উনি দেখলেন কি যে একটা বিড়াল ওনার সামনে আর কি বসে আছে। তো বিড়ালটা দেখে ওনার খুবই মায়া লাগলো, আর বিড়ালটা আপনার খুবই সুন্দর ছিল দেখতে। উনি একবার মনে মনে ভাবে, আমি কি বিড়ালটাকে নিয়ে যাব নাকি, বিড়ালটা দেখতে খুবই ভালো লাগতেছে। পরে আবার ভাবলেন যে না, রাত্রের বেলা নেওয়াটা উচিত হবে না। যাই হোক, তারপরে উনি বিড়ালটাকে অতিক্রম করেই উনি চলে গেল। উনি চলে যাওয়ার পরে রাসেল ভাই, তারপরে আপনার কিছুটা পথ হাঁটার পর উনি দেখলো যে উনি ভাবলো যে পিছন বিড়ালটা আসতেছে, যেমন আপনার শুকনো পাতার মধ্যে পাড়া পড়লে যেমনটা লাগে রাসেল ভাই। তো উনি আর পিছনে তাকালো না, উনি একটু কি মনে করে আর তাকায় নাই। তো আরেকটু সামনে যাওয়ার পরে দেখলো কি আপনার একটা কুকুর। তো কুকুরটাকে দেখেও উনি তেমন একটা ভয় পায়নি, যেরকম থাকতেই পারে, রাস্তাঘাটে এরকম অন্ধকার অনেক কিছুই দেখা যায়। যাই হোক, তারপরে তার কিছুক্ষণ পরেই উনি দেখলো কি একটা গরু রাস্তার মধ্যে, ধরেন রাস্তার ডান পাশে একটা গাছের সাথে বাঁধা আছে দড়িটা, সেই গরুটা আপনার রাস্তার ডান পাশ থেকে শুরু করে একবারে বাম পাশে যেয়ে দাঁড়ায় আছে রাস্তাটার মধ্যে, শুধু এই যে দড়িটা দিয়ে আর কি গরুটা রাস্তাটা ব্লক করে রাখছে। তখন উনি আবার একটু ভয় পেয়ে যায় যে এগুলা কি হচ্ছে। প্রথমে দেখলাম বিড়াল, তারপরে দেখলাম কুকুর, এখন আবার গরু, এই বলে উনি দাঁড়ায় আছে। উনি খুব ভয় পাচ্ছে, এমন সময় ভয় লাগারই কথা রাসেল ভাই। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে দেখলো কি গরুটা ভ্যানিশ হয়ে গেছে। তখন উনি খুব ভয় পেয়ে যায়। তারপরে উনি আরো কিছুক্ষণ পর হাঁটলো, প্রায় 2-3 মিনিট হাঁটার পরে তারপর দেখলো একটা পিক আপ ভ্যানটা রাস্তাটা ব্লক করে দাঁড়ায় আছে। উনি যেতে পারতেছে না সেই পিক আপ ভ্যানটার কারণে। তো তারপরে উনি একটা আপনার ওনার কিছু একটা ওই একটা পদ্ধতি জানা ছিল, তারপরে সেই পদ্ধতিটা উনি করলেন, যে পদ্ধতিতে এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসা যায় আর কি। এরকমটাই অনেকটা। তো তারপরে আর কি দেখলো কি যে পিক আপ ভ্যানটা আপনার ভ্যানিশ হয়ে গেছে। তারপর উনি আপন মনে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তারপর উনি যখন দরজা নক করলেন, ওনার মা বলল, বাবা হুমায়ুন, তুমি কি এসছো? হ্যাঁ মা, আমি এসছি, তুমি দরজাটা খুলে দাও। তারপর দরজাটা খুলে দিল রাসেল ভাই। দরজা খুলে দেওয়ার পরে তারপর উনি বললো যে বাবা, তুমি কি কিছু খাওয়া দাওয়া করবা কিনা? পরে বললো, না মা, আমি রাস্তায় খেয়েছি, আমি বাসে অনেক কিছু খাইছি, আমার আপাতত খিদা নাই, তো আমি শুয়ে পড়ি। বললো যে আচ্ছা বাবা, তাহলে তুমি শুয়ে পড়ো। উনি শুয়ে পড়ার পরে তারপরে উনি যেখানটাতে ওনার বিছনাটা, ওনার মাথার কাছেই ছিল জানালা। তো জানালাতে উনি জানালার বাইরে থেকেই আর কি আপনার একটা গরু যদি কিছু খায় রাসেল ভাই, তো যেমন একটা আওয়াজ হওয়ার কথা, কটর মটর বলেন বা যেরকম একটা আওয়াজ হওয়ার কথা, এই আওয়াজটা উনি পাচ্ছে। তো উনি এখন বললো যে কি হলো। তারপরে উনি আপনার জানালাটা খুললে দেখলেন কি যে ওনাদের যে নিজস্ব যে গরুটা, সেই গরুটা রাসেল ভাই আপনার ওই যে ধানের যে বীজ বুনি না আমরা, যে গ্রাম অঞ্চলে গেলে দেখা যায়,
মানে প্রথমে বীজটা ছেটানো হয়, তারপরে কিছু কাজ হয়, তারপরে সেটা হ্যাঁ। আবার আরেক জায়গায়। এবার রাইট আছে। ওকে, তো দেন উনি মানে দেখলেন কি যে ওনাদের গরুটা সেই মানে আপনার ওই ধানের ওই বীজগুলো খেয়ে ফেলতেছে এরকম তার। আচ্ছা, উনি এখন এটা দেখে উনি জোরে জোরে চিৎকার করে বলতেছেন যে মা 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 দেখো দেখো আমাদের গরুটা না আমাদের সব ধানের তো খেয়ে ফেলতেছে। তো ওনার মা বললো যে হ্যাঁ বলিস কি, তাহলে তো বড় ধরনের একটা সর্বনাশ হয়ে যাবে। তো উনিও মানে সাথে সাথে বের হয়ে গেল, ওনার মাও বের হয়ে গেল। উনি যখন ফার্স্টে গরুটার কাছে গেল, গরুটা করলো কি রাসেল ভাই, দৌড় না দিয়ে গরুটা খালি লাফাচ্ছে, মানে লাফাচ্ছে আর উনিও দৌড়াইতেছে, কিন্তু উনি আর কি গরুটাকে ধরতে পারতেছে না রাসেল ভাই। এরকম করে অনেক দূর পর্যন্ত চলে গেল। ওনার মাও ওনার সাথে সাথে গেল, ওনার বাবাও ওনার সাথে সাথে গেল। তারপরে ওনার বাবা ওনাকে ধরতে পারতেছে না, পরে ওনার মা বললো কি মনে করে যেন আবার বাসায় আসলো। বাসায় আইসা তারপরে আপনার ওনাদের যে গোয়াল ঘরটা না, গোয়াল ঘরটা খুলে দেখে কি গরুটা তো গোয়াল ঘরের মধ্যেই বসে আছে। আচ্ছা, তো এমন অবস্থা দেখে ওনার মা তো রাসেল ভাই খুবই ডরায় যে হায় হায় আমার ছেলে না জানো কি হয়ে যায় কি হয়ে যায়, এটা ভাবতে ভাবতে তারপর উনি দৌড়ে এসে বললো যে এই হুমায়ুনের বাপ এই গরু তো আমাদের ওই যে গোয়াল ঘরেই তো গরু রাখা আছে, তো ওই যে ও মানে কোন গরুর পিছনে গেল। তো তারপরে যখন ওই হুমায়ুন মামাকে জোর করে ধরা হয়, তারপর হুমায়ুন মামা বলতেছে ওই যে গরু। মানুষজন যারা দাঁড়ায় আছে আশপাশের অনেক মানুষ জ্বর হয়ে গেছে রাসেল ভাই, ওনারাও বলতেছে ওনাদেরকে বলতেছে এই যে গরু মানুষজনদেরকে ধরে ধরে বলতেছে যে এই যে গরু। তারপরে যাই হোক রাসেল ভাই, তারপর ওনাকে সবাই আর কি জোর করে শক্ত করে ধরলো। ধরার পরে উনি তারপরে একই কথা ওই যে গরু। তারপরে উনি সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে যাওয়ার পরে সেই দিন আর জ্ঞান ফিরে নেই, সকালবেলা ওনার জ্ঞান ফিরে নেই। তারপরে একজন ওঝাকে আর কি ডেকে আনা হয়েছে, ওঝা বলেন বা ফকির বলেন যাই বলেন। তারপরে উনি আর কি একটু ঝাড়ফুঁক করলো, তারপর ওনার বাবা মাকে বললো যে আপনার হুমায়ুনের তো রাস্তায় আপনার এরকম অনেক প্রবলেম হয়েছিল, তো ওর পিছনে খুব বাজে একটা আর কি আত্মা ওর পিছনে মানে ওর খুব ক্ষতি করতে চাইছিল। তো রাসেল ভাই তারপরে ওই ফকিরটা ওনাদেরকে যে একটু তাবিজ দিয়ে যায়, একটু পরা পানি দিয়ে যায়, তারপরে হুমায়ুন মামা কিছুদিন পরে সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। ওকে, আমি এই ঘটনা নিয়ে একটু কথা বলতে চাই। সেই ঘটনা হচ্ছে এরকম যে আমার কাছে খুব আশ্চর্য লাগে, মানে আমার এটা শুনে মনে হচ্ছে একটা জিনিস যে আপনাদের অনেকের কাছে হয়তো যারা এই ঘটনাগুলোর সাথে পরিচিত, এই যে ধানের গাছ দেখেছেন, যারা গ্রামে বিশেষ করে রয়েছেন তাদের কাছে ঘটনাটা একরকম লাগবে, যারা শহরে রয়েছেন তাদের কাছে একরকম লাগবে। অদ্ভুত ব্যাপারটা কি যে আমরা যেই এনভায়রনমেন্টের মধ্যে থাকি, আমাদের চারপাশের আমাদের সারাউন্ডিং এ যে সমস্ত যারা থাকেন আর কি, আমরা যখন ভয় পাই তখন আমাদের ঠিক পরিচিত সেই সমস্ত জিনিসই কিন্তু দেখি। আপনি যখন আপনার বাসায় রয়েছেন, আপনি যখন আপনার ঘরে রয়েছেন, তখন কিন্তু আপনি দেখবেন না যে ঘরের ভিতরে একটা গরু ঢুকে গেছে, আপনি কিন্তু দেখবেন যে বাথরুম একটা মেয়ে, অথবা আপনি দেখবেন যে ফ্যান থেকে একটা লাশ ঝুলছে, আপনি দেখতে পারেন যে খাটের নিচে যেন কেউ রয়েছে। সুতরাং আপনি যখন মেট্রোতে আছেন তখন আপনি দেখবেন যে হ্যাঁ এইরকম ধরনের ঘটনাগুলো ঘটছে, যে আপনি চারপাশে দেখেন সেই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবং সেই সমস্ত ঘটনাগুলো ঘটার জায়গাও কিন্তু আলাদা। আপনি শহরে থেকে অবশ্যই ধান ক্ষেতের মধ্যে কোনো কিছু এক্সপেরিয়েন্স করবেন না। আচ্ছা, ওয়েলকাম টু রেডিও ফুর্তি এন্ড ওয়েলকাম টু বোথ অফ দেম অ্যাজ ওয়েল। আচ্ছা, এখন যেটা শুনবো সেটা হচ্ছে যে কালকে আপনি মানে একদম শুরু থেকে শুনি যে কালকে আপনি যখন বাসায় গেলেন তখন কটা বাজে? রাত্রে আমি ঢুকেছিলাম প্রায় 9টার দিকে। 9টার দিকে। বাসায় আর কেউ ছিল? বাসায় ছিল আমার জলি মৌটুসি, আমার সব যারা সাপোর্ট ছিল ট্রুপস, আর মোশারফ আমার একটা ছিল, ওরা আর কি নিচের বেসমেন্টে ছিল, বাস নিজের আচ্ছা। একটা ব্যাকআপ রাখতাম আর কি। আচ্ছা, আপনি ওইখানে কি মানে রাত কাটাতে গেছেন আপনারা? হ্যাঁ, এবং একা আর কি, একা রাত পুরো কাটাতে flat-এ, গেছেন, হ্যাঁ। এবং পুরো ফ্ল্যাটে রাতে একা রাত কাটাতে গেছেন, এবং আপনার কি অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল? ফার্নিচার ছিল কোনো? কোনো ফার্নিচার ছিল না, যেহেতু ওটা অনেকদিন ধরে বন্ধ, আই গেস 2 মান্থস ধরে বন্ধ। আচ্ছা, সো নরমাল আমি একটা পার্টি নিয়ে যাই মানে বিছানোর জন্য। আর যেহেতু কেউ ওখানে থাকে না হ্যাঁ, সুতরাং। আর ইন্টারেস্টিং ব্যাপার, আমি পর্দা লাগাই ওখানে, আচ্ছা, কজ আমাদের প্রিভিয়াস যারা ভাড়াটিয়া থাকতো ওরা বলতে কি পর্দা নাকি জানলা বন্ধ অবস্থায় উঠতো। আচ্ছা, সুতরাং আপনি ওই পরীক্ষাটা করার জন্য আপনি আচ্ছা অনেক সাহসিকতার কাজ করেছেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলবো রাসেল ভাই, আমি মিষ্টি আর দুধ নিয়ে গেছিলাম। এটা কি জন্য? এটা জাস্ট আমি অনেক শুনছি আর কি যে ওরা এই জিনিস দিয়ে অনেক অ্যাট্রাকটিভ। মানে মিষ্টি নিয়ে গেছেন, দুটো আলাদা যেহেতু ভাবে। লাস্ট ওইটা আমি বলছিলাম মিষ্টির দোকান, যেহেতু আমি বলছি কোনো লিঙ্ক হইতে পারে এখানে। আচ্ছা, যেহেতু জিনিসটা শুরু হয়েছিল কলকাতার একটা মিষ্টির দোকান তো থেকে, আমি হ্যাঁ এটা ট্রাই করছি। সুতরাং আপনি মিষ্টি নিয়ে গিয়েছেন এবং সঙ্গে দুধ নিয়ে গেছেন। তারপরে কি হলো? এবং আমরা যখন ঘটনা বলবো তখন টাইম গুলো মেনশন করবো যে কটা বাজে তখন। হ্যাঁ, সো প্রায় 9টার দিকে তো আমি গেলাম, যাই ঢুকে আমি নর্মাল একটু নিজে ইনভেস্টিগেট করলাম, জায়গা টাগা দেখলাম, আর যে রুম থেকে বেশি কমপ্লেন আসতো ওই রুমেই আমি যাই। এবং আপনি একটা মানে সাবধানতার জন্য আপনি মোবাইলে আয়াতুল কুরসি ডাউনলোড করে রাখছিলাম আর কি, আচ্ছা। নিজের সেফটির জন্য আর কি। আচ্ছা, সো হ্যাঁ, আমি আপনাকে এসএমএস ও করছিলাম যখন আমি বাসায় ঢুকছি।
সো ঢুকার পর আমি পর্দা টর্দা লাগাই, আমরা সবাই মিলে। লাগানোর পর আমরা বলি ঠিক আছে, পর্দা টর্দা লাগাইলাম, মাটি বিছালাম, মশারি নিলাম, যেহেতু মশা অনেক। সো আমি আমার প্রিপারেশন নিয়ে গেলাম। ঠিক আমি ডিনার করলাম সবার সাথে, 10:30 11টা বাজছে, আমি বলছি, সবাই চলে যায় এখান থেকে, আমি একা থাকবো। অনেকবার বলছে কি একা থাকতে পারবে কিনা, তা অবশ্য ওরা নিচে ওয়েট করতেছিল আমার, মানে নিচের ফ্ল্যাটে আমার আন্টির বাসা ছিল আর কি। মানে দেখ কিছু হলে ফোন দিব তোদেরকে। আচ্ছা, তার মানে ওনারা নিজেদের মানে আপনার আন্টির ফ্ল্যাটে এবং আপনি হচ্ছেন আপনার ফ্ল্যাটে, এবং আপনি বলছেন যখন আপনাদের পরিবার সবার অনেকেই থাকেন ওইখানে, এবং আপনাদের ফ্ল্যাটটা আমাদের ফ্ল্যাটে এরকম ভাবে পড়ে আছে। হ্যাঁ। আচ্ছা, সো 11টা 11:30 বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো। এরকম করতে করতে আমি প্ল্যান করলাম কি ঘুমায় পড়ি। সো আমার ঘুমানোটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমি জানি সব জিনিস ঘুম থেকে ওঠায় অনেক ডিস্টার্ব করে। তো আমি বললাম এই টাইপসের কিছু করি। সো আমি ঘুমাইলাম, চেষ্টা করে ঘুমাইলাম, ইভেনচুয়ালি ঘুমাই। তো রাত 3টা 3:30 4টা এরকম, মানে টাইমটা ঠিক খেয়াল নাই, বাট 3টা 4টার টাইম ফ্রেমের ভিতরে হবে আর কি। সো রাত 3টার দিকে আমি দেখি কি পর্দা, আর মশারি লাগাই ঘুমাইছি। পর্দা তো সাধারণত মশারির বাইরে থাকবে, জানলার সাথে লাগানো। আমি ঘুমাইছি জানলার পাশে, পাটি করে মশারি লাগাই ঘুমাইছি। সো রাত আমি পিঠটা মানে উল্টায় ঘুমাইছি আর কি, পিঠটা আমার উপরে আর কি, পেটটা নিচে আর কি, এইভাবে ঘুমাইছি। সো ঘুমানোর পর আমি রিয়েলাইজ করলাম কি কেউ জানি রাত 3:30টার দিকে রাসেল ভাই পর্দাটা আমার গায়ের উপর কেউ ফালাই দিছে। আচ্ছা, ওটা দিয়ে আমার ঘুম ভাঙে। পর্দা গায়ের উপরে ফেলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, মানে মুখের উপর ফালায় টান মারছে আর কি। সো আমি বললাম ওরে বাপ, এটা কি? আমি বুঝছি এই তো আসছে, এখন মজা হবে। তো পরে আমি বললাম ঠিক আছে, আসলো। পরে আমি ঘুরে তাকাই, রাসেল ভাই পর্দা ঠিকই মশারির বাইরে, কোনো পসিবিলিটি নেই কারো কি ওটা পর্দা মশারি ভেদ করে ভেতরে ঢোকার কোনো কারণ আসলে নেই। হ্যাঁ। সো আমি বুঝছি, তখন আমি রিয়েলাইজ করছি ইয়েস নাও সামথিং গোনা হ্যাপেন, ইউ নো। তখন আমি করলাম কি, আমি বললাম ঠিক আছে। তো ঠিক 4 থেকে 5 মিনিট পর আমি অবশ হয়ে যাই। ইটস লাইক আমার পুরো বডিটা হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। আমি আমার হাতও, মানে আমি মোবাইলের কাছে আমার হাতটা আমি নিতেও পারতেছিলাম না আর কি। সো হঠাৎ করে দেখি কি, অনেক 10-15 মিনিট পর দেখি কি দরজা পুরো ধাস করে খুলছে কেউ। খুলে একটা ব্ল্যাক, মানে অন্ধকার, তো অন্ধকারের মধ্যে আরো ঘন একটা কালো শ্যাডো আসে আমার পায়ের এখানে দাঁড়ায় আছে। এর কি মানুষের মতো শেপ ছিল না? একটা শ্যাডো টাইপ ছিল আর কি, কোনো শেপ ছিল না। কোনো শেপ ছিল বাট আপনি বুঝতে পারতেছেন একটা স্মোকের মতো নাকি আছে, শেপ কোন আমি দেখি না। আচ্ছা। তো পায়ের ওখানে দাঁড়াইছে দাঁড়ায় অনেকক্ষণ ধরে আওয়াজ করতেছে, এরকম টাইপ আওয়াজ আর কি। তো করার পর আমি তো মানে শেষ। আমি বললাম ঠিক আছে, গেলাম এবার। তো আমি অনেক চেষ্টা করি, তো আমি নড়াইতে 20 মিনিট প্রায় রাসেল ভাই, আমি অনেক চেষ্টা করি, ইউনো, লাইক আমি বডি নড়াইতে পারতে কিছু করতে পারতেছিলাম না। তারপর আমি খুব কষ্ট করে লাইক আমি আয়াতুল কুরসি মানে মনে মনে পড়তেছি, বাট স্টিল আমি পড়তে পারতেছিলাম, মানে এত নার্ভাস প্যানিক করছিলাম, মানে আমি সূরা ভুল উল্টা পড়তেছি, ইউনো। তো সামহাও আমি মোবাইলটা রিচ করে আয়াতুল কুরসি প্লে করছে, সাথে সাথে নিচে যে আমার মুশারফ ছিল ডাকছিলাম আর কি। সো সে আসলো রুমে আসে, আমাকে বাইর করলো। আর আমি যখন উঠছি বিছানা থেকে, আমি পুরো ঘামানো, এজ ইফ আমাকে কেউ 2 বালতি পানি ঢালে দিছে, এরকম একটা অবস্থা ছিল। এরকম একটা অবস্থা। আর যখন আমি বের হলাম, আমি অনেক নিজেকে মানে ইউনো খুব, মানে সওনা থেকে যখন মানুষ বের হয় কেমন একটা ফিলিংস আসে, ওই টাইপসের। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি যেটা বলিনি রাসেল ভাই, দ্যাট ঢুকার আগে আমি অনেকক্ষণ বসে একা একা কথা বলছি। সেই কথাগুলো কিরকম টাইপের কথা ছিল? আমি প্রথমে ঢুকে আমি এই কথা বললাম, হ্যাঁ প্রথম ঢুকে ফার্স্ট, কি অবস্থা, ভালো আছেন তো, ইউনো, আমি তো এখন প্ল্যান করছি আমি বাসায় থাকবো, ঠিক আছে। আমি জানি ওর তো ট্রেস, মানে ও তো এই জিনিসটা আর কি ইউনো ডিস্টার্ব করবে। আমি ওকে ইঙ্গিত করলে আমি বাসায় থাকবো, তোমার কোনো প্রেসেন্স থাকলে আমাকে দেখাও, তুমি কে, তুমি আমার চাচারে বিরক্ত, তুমি আমার খালুকে বিরক্ত করছো, তুমি আমাকে বিরক্ত করবে, তুমি কি চাও, তুমি মিষ্টি চাও, দুধ চাও, অনেকগুলি আমি প্রভোগ করছি, চেতাইছি। যদি সাহস আপনি বলছিলেন, হ্যাঁ আমি সেটাই। যাই হোক, আমরা পরবর্তী আরো ঘটনা শুনবো, এবং যেটা উনি অফ এয়ারে বলেছেন যে মানে গালাগালি পর্যায়ে একটা জিনিস গেছে আর কি, সেরকম একটা জিনিস হয়েছিল। যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই যে এই যে পর্দা নিয়ে ঘটনাটা বললেন উনি, আমার পরিচিত একজন, আমার এক ক্লোজ বড় ভাই রয়েছেন, হি ইজ আ গিটারিস্ট, এবং
তিনি আমাকে একটা ঘটনা বলেছিলেন এই পর্দা রিলেটেড, এবং প্রতিদিন যেটা হতো যে উনি জানতেন যে ওই পাশে প্রবলেম আছে, কিন্তু প্রথমে ধরতে পারেনি যে ওই পাশে প্রবলেম আছে, এটা একটা জাস্ট একটা বাসা, ভাড়া বাসায় তিনি থাকতেন, এবং মাঝে মাঝে তার মনে হতো যে পর্দায় কোনো একটা ঝামেলা আছে। তো উনি কয়েক রাত পর পর একটা জিনিস এক্সপেরিয়েন্স করলেন, সেটা হচ্ছে যে উনি প্রতিদিনই গিটার বাজানোর সময় যেটা করতেন সেটা হচ্ছে সমস্ত ঘরের দরজা জানালাগুলো সব বন্ধ করে দিয়ে তারপর নিজে গিটার প্লে করতেন, যাতে হচ্ছে বাইরের সাউন্ডটা না যায়। এবং উনি মাঝে মাঝেই এটা খেয়াল করতেন যে পর্দা ঠিক প্রচন্ড ঝড় হলে যেভাবে বাতাসে ওড়ে সেইভাবে ঘরের মধ্যে উঠছে। এটা তিনি কয়েকবার ফিল করেছেন এবং কয়েকবার, এবং তারপরে যেটা হলো আস্তে আস্তে ব্যাপারটা এমন হয়ে গেল যে যখন উনি ওই দিকে পুরোপুরি তাকিয়ে আছেন যে হ্যাঁ পর্দা ওড়ে কি ওড়ে না এইটা আমি দেখব, ঠিক সেই মুহূর্তে উনি দেখতে পেলেন যে ওনার চোখের সামনে হঠাৎ করে সমস্ত দরজা জানালা সবকিছু বন্ধ, পর্দা উঠছে। তো এই অদ্ভুত ব্যাপার আমরা জানি যে যারা শুনছেন তারা যদি যারা বাসা থেকে শুনছেন তাদের প্রত্যেকের ঘরেই পর্দা রয়েছে। আমি জানি না যে কোনোদিন খেয়াল করেছেন কিনা যে বন্ধ ঘরেও আপনার ঘরে পর্দা ওড়ে কিনা, আজকে একটু খেয়াল করতে পারেন চাইলে। যে আমি একটা আমার বড় ভাইয়ের ঘটনা বললাম, রেফারেন্স দিলাম, উনি আমাকে একটা ঘটনা বললেন, এবং সেই অদ্ভুত ব্যাপারটা আপনার ঘরেও ঘটে কিনা জানাবেন আমাদেরকে অবশ্যই। যদি সেরকম কিছু ঘটে তাহলে তো খুবই ভালো আমাদের জন্য, আপনার জন্য যদিও খুব খারাপ। যাই হোক, হচ্ছিল তাকে আমরা নিয়ে এসেছি আজকে ভূত এফএম এ। আপনার নামটা একটু প্লিজ বলবেন। হাই লিসনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত, এসেছি মিরপুর থেকে। মিরপুর থেকে, ওকে। আপনার মানে এই ঘটনাটা কতদিন আগের ঘটনা? এটা 2013 সালে আচ্ছা, 14 নভেম্বর। 14 নভেম্বর। তার আগে থেকে আপনার খুব আগ্রহ ছিল যে আপনি মর্গের ভেতরে কি হয় এটা দেখবেন, নাকি কি আগ্রহটা কি ছিল? মর্গ নিয়ে কি আগ্রহ ছিল আপনার? অ্যাকচুয়ালি আসলে ছোটবেলা থেকে আমি খুব কৌতূহলী, তো আমার একটা জিনিস মানে জানার খুব ইচ্ছা ছিল যে মর্গে কি হয়, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি, মানে মৃত্যুর পর যাদের আর কি মানে বেয়ারিশ লাশ হিসাবে যাদেরকে নিয়ে শনাক্ত করা হয় তারা কি অবস্থায় দিন যাপন করে, আসলে এই জিনিসটা কিভাবে থাকে, তারপরে কি হয় না হয়, আর কিভাবে লাশ কাটে এবং মানুষের শরীরে থেকে কিভাবে একটা মানুষ মানে করে। আমি এই জিনিসটা মানে অনেকদিন ধরে আমার জানার খুব আগ্রহ। এবং তখন মানে ভয়টা এগুলো কোনো মাথায় ছিল না যে ভয় পাওয়ার জন্য দেখবো, বা মানে শুধু আগ্রহই ছিল, যে শুধু আমার আগ্রহই ছিল, শুধু আপনার আগ্রহই ছিল। যখন কোনো জিনিস নিয়ে আগ্রহ থাকে সেটার একটা সমাপ্তি আছে। এখন কি আগ্রহ আছে? এখনো অনেক বিষয়ে আগ্রহ আছে। না, এই বিষয়ে কি আগ্রহ আছে? এখন আর ওই বিষয়ে আগ্রহ নাই, এসে থামতে হয়। এবং কিভাবে থেমেছেন তিনি আমরা তার কাছে শুনবো। শুনি প্রথম থেকে আপনার ঘটনাটা। ধন্যবাদ রাসেল ভাই। এটা 2013 সাল, 14 নভেম্বর। তো আমি আগে বলছি যে আমার খুব কৌতূহল ছিল যে মানে মর্গে কি হয় এই জিনিসটা দেখার জন্য। তো আমি সময় আমার বাবাকে বলি যে বাবা, আমার মানে মর্গে যাওয়ার খুব ইচ্ছা, আসলে মানুষের লাস্ট স্টেজটা কি ওটা আমার দেখার খুব ইচ্ছা। তো আমার বাবা আমাকে তখন কোশ্চেন করে যে হঠাৎ তোমার মর্গের প্রতি এত আগ্রহ কেন? তো আমি বাবাকে বললাম আসলে বাবা, মর্গের মানে মানুষ কিভাবে ওইখানে করে, মানুষের লাশ কিভাবে কাটা হয়, তো আসলে ওই জিনিসগুলো দেখার জন্য, আর কিভাবে তাদেরকে রাখা হয়। তো আমার বাবা একটা হাসি দিয়ে বলল ওকে ফাইন। তো তার কিছুদিন 2 দিন পরেই, ওই দিন ছিল 14 নভেম্বর। তো আমার বাবা আমাকে বলতেছে চলো রেডি হয় নাও, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো। তো আমি বাবাকে কোশ্চেন করলাম যে কোথায় যাবা, বললে চলো গেলে বুঝতে পারবা। আপনি যেখানে গিয়েছেন ওটার নাম কিন্তু আমরা বলবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোন একটা মর্গ। হ্যাঁ, ওকে। তো আমরা গেলাম, যখন আমরা রওনা দিছি তখন 9টা কি 9:30টার দিকে আমরা রওনা হয়েছি। তো আমরা যেতে যেতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। তো যখন আমরা ওই মানে হসপিটালটার সামনে, তখন বাবাকে বলছি যে বাবা এখানে কে আছে, কাকে দেখতে আসো? বলে চলো দেখতে পারবা তুমি। পরে আমরা গেলাম, ভিতরে গেলাম, যখন দেখি যে আমরা মর্গের গেটের কাছাকাছি, তখন আমি বুঝতে পারছি যে আসলে আমি আমার বাবাকে বলছিলাম যে সে এখানে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে। তো আমরা ওই মেডিকেল কলেজের ভিতর দিয়ে যে গেট আছে ওইটার ভিতর দিয়ে আমরা মর্গের ওখানে যাই। আচ্ছা, যাওয়ার সময় যখন আমরা মর্গের গেটের কাছাকাছি, তখন যখন আমি ওই ভিতরে ঢুকবো আর কি, মর্গের বাইরে যে গেটটা, তো ভিতরে যখন ঢুকবো তখনই আমার মানে গায়ে এক মানে ঝাড়া দিয়ে উঠে, মানে ভয়, মানে খুব ভয় কিনা জানি না, কিন্তু আমার গা মানে লোম দাঁড়া যায়, হঠাৎ করে গা ঝাড়া দিয়ে উঠে।
সেটা খুব স্বাভাবিক, আপনি নতুন একটা জায়গায় যাচ্ছেন এবং সেটা আসলে হ্যাঁ। ওইটা কি কারণে ছিল রাসেল ভাই আমি আসলে বলতে পারবো না বলতে এখন। পারবেন আসলে না। ওইটা আমি যখন আমি ওই কথাটা যখন মনে হয় তখন এই যে আমার এখনো আর কি আমার ভয় ভয় হয় আর কি। তো যখন আমরা মর্গে একদম যখন মর্গের গেটের কাছে চলে যাই, ভিতরে ঢুকবো, তো ওই মর্গের যে মেইন, আমার বাবার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, তো আমার বাবাকে দেখে বলছে, আরে তুমি এত রাতে এখানে কার কাছে আসছো? বলে আমি আসছি, আমার মানে ছেলের খুব আগ্রহ মর্গের প্রতি, সে মর্গ দেখতে চায় যে আসলে এখানে কি হয়। তো ওই আঙ্কেল আমাকে মানে মাথায় হাত দিয়ে আদর করে বলতেছে, হঠাৎ বাবা তোমার মর্গের প্রতি এত ইন্টারেস্ট কেন? জায়গাটা তো ভালো না। তো আমি হাসি দিয়ে বললাম, না আমার খুব মানে কৌতূহল আসলে এখানে কি হয় দেখার জন্য। তো পরে আমাদেরকে ভিতরে নিয়ে গেল। হুম। যখন আমি ভিতরে ঢুকছি, বিশ্বাস করবেন না, মানে এত বাজে একটা পচা গন্ধ, মানে লাশ পচা যে গন্ধ। তো ভিতরে ঢোকার পরে মানে আমার খুব খারাপ লাগতেছে যে আসলে এটা মানে এত বাজে গন্ধ হইতে পারে। তো ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমরা আবু বসলো, আমাকে বসতে দিল। তো ওই মুহূর্তে আমি আর পারতেছি না, বসতে পারতেছি না। তো ওই মুহূর্তে মানে আমি আর কি আমার মানে আঙ্কেল আর আব্বুকে বুঝে যে আমার মোবাইল ফোনে একটা জরুরি কল আসছে। আসলে আমার কোনো কল আসে নাই, কারণ আমি আর ওখানে বসতে পারতেছি না, কারণ এত বাজে গন্ধ। মানে আমাকে একটু বাইরে হইতে হবে, নাহলে আমি আরেকটু থাকলে ওখানে মানে বমিও হয়ে যেতে পারতো। তো আমি মোবাইল ফোনে মানে বুঝাই যে একটা জরুরি কল আসছে, তো আমি বাইরে আসি। তো বাইরে আসার পরে যখন আমি মানে মর্গের বাইরে বের হই, তখন মর্গ থেকে মানে 6-7 হাত দূরে একটা লোক, তার নাক দিয়ে অঝরে রক্ত পড়তেছে। তার পরনে ছিল সাদা জামা আর একটা সাদা লুঙ্গি, আচ্ছা। আর তার নাক দিয়ে অঝরে মানে রক্ত ঝরতেছে, আর সে আমার দিকে তাকায় আছে হসপিটালে? ওইখানে আচ্ছা, মানে মর্গের বাইরে আর কি। মর্গের বাইরে, হ্যাঁ। তো যখন আমি লোকটাকে দেখে আমার মানে একটু মায়া হয়, তো আমি ওনাকে বললাম, ভাই আপনার নাক দিয়ে তো রক্ত পড়তেছে, আপনি একটা ডক্টর, সামনে তো ডক্টর আছে, আপনি ডক্টরের কাছে যান, দেখান কি হয়েছে। মানে এই কথাটা বলার পর সে আমার দিকে তাকে এমন ভাবে হাসতেছে, মানে এত জোরে হাসতেছে। তো আমি আসলে বিষয়টা ওরকম ভাবে নেই নাই, হয়তো আমি ভাবছি যে সে হয়তো কোনো পাগল টাগল হইতে পারে। তো আসলে ওই জিনিসটা আমি মানে মানে স্বাভাবিকভাবে নেই নেই, মানে অস্বাভাবিকভাবে নেই নেই। তো ওই মুহূর্তে আমার বাবা আমাকে ফোন দেয় যে তোমাকে ডাকছে, ফোন দিছে আমাকে যে ভিতরে আসো, আঙ্কেল তোমাকে ডাকতেছে। আমি ভিতরে গেলাম, আর ওদিকে কেয়ার না করে আমি ভিতরের দিকে চলে গেলাম। তো আমাকে বলতেছে যে চলো, তোমাকে আজকে মানে এখানে যা যা হয়, ইভেন তোমার এখানে যে মর্গে যা যা করা হয় তোমাকে আজকে সব দেখাবো, তুমি ভয় পাবা না তো? আমি একটা হাসি দিয়ে বললাম, না না আমি ভয় পাই না। ওই মুহূর্তে আর কি মানে মনে হচ্ছিল যে আমি আর কি না দেখলেই ভালো। না তো পরে আচ্ছা, পরে আমি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তুমি ভয় পাও কিনা জাস্ট এটা দেখার জন্য। আমি বললাম ওকে। তবে ওরা আপনার সাথে কি মজা করছিলেন ওই সময়? অনেকটা আমি আসলে জানি না রাসেল ভাই। আমি মর্গের আমাকে যখন বললো যে চলো তোমাকে একটা ফার্স্ট একটা এক্সাম নেওয়া হবে, তো আমি আর কি একটু মানে ফার্স্ট একটু ঘাবড়ে যাই, মানে এটা আবার কেমন এক্সাম? আমি তো জানি যে শুধু পরীক্ষার হলে টেস্ট করবে যে আপনি আসলে ভয় পান কিনা, তারপরে ফাইনালি আপনাকে অন্য জিনিসগুলো দেখাবে। আচ্ছা, তো ফার্স্ট স্টেজে তো আমাকে যখন বললো যে বাম সাইডে চলো একটা ঘর আছে, সেই ঘরটা হচ্ছে রাসেল ভাই মানে যেখানে ওই ডেড বডি গুলাকে এনে ওইখানে সারিবদ্ধভাবে রাখা হয় ওই রুমে, তারপরে ওগুলাকে আর কি পরে আর কি নিয়ে যাওয়া হয়। তো মানে অনেক সিরিয়াল, মানে লাশের অনেকগুলো সিরিয়াল। আমি ফার্স্টে আমাকে বলে যাও তুমি আগে যাও, মানে সিরিয়ালে আগে যাও, আমি তোমার পিছনে আছি, সমস্যা নাই, আমি তোমার পিছনে। তো প্রায় 20 থেকে 25টা লাশ এরকম সারিবদ্ধভাবে রাখা। তো আমি মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, মানে দেখতেছি, মানে নির্বাক হয়ে দেখতেছি আসলে মানে এটাই মানে মানুষের লাশগুলো কিভাবে রাখা ছিল আপনি বলছেন, খুব অদ্ভুত লাগছিল। অনেকে হয়তো জানেন না বা অনেকে হয়তো দেখেননি, অনেকে হয়তো এই মুহূর্তে সেই লাশগুলোকে মানে কি বলবো যে মানে একটু মানে চিন্তায় হয়তো দেখতে পাবেন বা একটু একটু ইমাজিন করতে পারবেন যে হ্যাঁ এরকম হয়। যে কোনো একটা মানুষের মুখ কল্পনা করুন এবং তাদেরকে শোয়ানো, প্রত্যেকে তো শোয়ানো ছিল এবং মানে টেবিলের উপরে শোয়ানো ছিল, স্টিলের যে টেবিলগুলো হয়, হ্যাঁ টেবিলের উপরে শোয়ানো ছিল। এবং আপনি বলছিলেন খুব অদ্ভুত ভাবে কোমর পর্যন্ত সবার ঢাকা থাকে, সাদা কাপড় দিয়ে, এবং বাকিটা খোলা এবং সেখানে কোনো কাপড় বা কিছু নেই। না না,
এবং আপনি কি দেখেছিলেন সবার চোখে কি বন্ধ না দু একজনের চোখ খোলাও ছিল? মানে কিছু কিছু যেগুলো সুইসাইড অ্যাটেম্প যে লাস্ট গুলো আছে হুম, ওই তো বিভৎস আকারে একটা মহিলার লাশ ছিল এখানে। সেটা আপনি মানে- দেখেছেন? হ্যাঁ, আরেকটা দেখছি মানে উনি ফাঁসি দিয়ে মারা গেছে, মানে জিপ এখান থেকে এই পর্যন্ত বের হয়ে আছে, আচ্ছা, মানে তার চোখ বন্ধ ছিল না, তার চোখ মানে খোলা ছিল, মানে চোখ মনে হয় বের হয়ে আসবে এরকম কিছু একটা। আচ্ছা, তবে সবার চোখ যে বন্ধ থাকে তা না? না না, সবার চোখ বন্ধ থাকে না, আচ্ছা, অনেকের চোখ খোলাও ছিল। খোলাও থাকে। ওকে, তারপরে তারপরে যখন আমি মানে নির্বাক, আমি আসলে আপনি একটার কথা পর একটা বলা লাশ একটার এরকম পর cross একটা মানে করে যাচ্ছেন। ক্রস করছি, যখন আমি লাস্ট 3টা লাশ মানে ক্রস করব, হুম, যখন আমার ওই 3 নাম্বার লাস্টের দিকে যখন চোখ যায়, আসলে তখন আমি আসলে মানে আমার মুখের কোনো ভাষা ছিল না। তবে আপনি দেখছেন খুব কম লাশ এর মধ্যে, নাকি একবার প্রথমে ওভারঅল সবকিছু দেখে ফেললেন? ওভারঅল সবকিছু দেখে আমি একদম তারপর ভিতরে দিকে- হাঁটা দিচ্ছেন, আস্তে হ্যাঁ, আস্তে 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 যাচ্ছেন। মানে Okay. দেখতেছি আর হাঁটতেছি। হুম, যখন একদম মানে লাস্ট পর্যায়ে চলে আসছি আমি, তারপরে আসলে আমার কথা বলার কোনো ভাষা ছিল না আসলে ভাই। একটু আগে যে লোকটার সাথে আমার বাইরে দেখা হয়েছিল, যে লোকটা আমাকে দেখে হাসতেছিল, যার নাক দিয়ে রক্ত পড়তেছিল, Right. সেই লোকটার লাশ ওইখানে, তার ডেড বডিটা ওইখানে পড়া, এবং তার পরনে যে জামাটা ছিল সেম একই জামা, আর ওই মুহূর্তে তখন তার নাক দিয়ে রক্ত পড়তেছে। তো আমি এটা দেখার পর আমি মানে স্টিল, যখন আমার হঠাৎ আমার তার সোজা যে একটা জানালা ছিল, যখন আমার ওই জানালাতে চোখ যায়, তারপরে রাসেল ভাই আর আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তখন দেখি ওই লোকটাই বাইরে দাঁড়ায়, সে আমার ওই জানালা দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে সে তাকায় আছে আর সে হাসতেছে। তারপর আমি ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে কি হয়েছে আর আমি জানি না, পরে আমি আমাকে আবিষ্কার করি আমার বিছানায় তারপরের দিন। তারপরের দিন। ওকে, সো আমি একটা কথা এখানে আবারও বলতে চাই, প্রত্যেকটা ঘটনার পরে একটু একটু কথা বলবো, আপনাদের যদি বিরক্ত না লাগে তাহলে, বিরক্ত লাগলো অবশ্যই জানাবেন। সেটা হচ্ছে যে আমরা এরকম সিমিলার স্টোরি কিন্তু এর আগেও শুনেছি যে কোন একজন লোককে হয়তো অ্যাম্বুলেন্সে করে বলেছে যে হ্যাঁ আমাকে বাসায় নিয়ে যান, আমার একটা লাশ আছে, সেই লাশটাকে বাসায় নিয়ে যেতে হবে, দাফন দিতে হবে। তারপরে দেখা গেছে যে সেই ভদ্রলোক আসলে হচ্ছে সেই ভদ্রলোক যিনি মারা গেছেন। মানে এরকম কিন্তু ঘটেছে, এর আগে আপনারা এরকম ঘটনা শুনেছেন যে যেই ভদ্রলোক মারা গেছেন তিনি অ্যাম্বুলেন্স নিয়ে পুরো রাস্তাটা গেছেন। আবার এরকম সেরকমই একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, এই ঘটনাটা শুনলে তারপরে আমরা সেই বিষয়ে নিয়ে আরো কথা বলবো। এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার, যিনি এখানে উপস্থিত হতে পারেননি কারণ তিনি থাকেন খুলনায়। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি উত্তম কুমার খুলনা থেকে লিখছি। আমি একটা এনজিওতে কাজ করি। সময়ের স্বল্পতার কারণে আমি স্টুডিওতে আসতে পারলাম না, এই কারণে একটা ঘটনা লিখছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি মূলত 2012 সালের প্রথম দিকের। আমি তখন খুলনা বিএল কলেজের MA মাস্টার্সে অধ্যয়নরত। আমি খুলনা দৌলতপুরে মেসে থেকে টিউশনি করে পড়াশোনা করতাম। বিকেল 3টা থেকে আমার টিউশনি শুরু হতো এবং চলতো রাত 9টা পর্যন্ত। প্রতিদিনের ন্যায় আমি ঘটনার দিন টিউশনি শুরু করি। তো সন্ধ্যা 6টার সময় আমার যে টিউশনিটা ছিল সেটা তাদের বাসাটা ছিল খালিশপুরে, এবং খালিশপুরে একটা জায়গায়, সেই জায়গাটার নাম বলে সবাই চিনবেন, আমি বলতে চাচ্ছি না। এবং তিনি বলেন কোনো কারণবশত আমি ওই দিন সন্ধ্যা 7টার সময় যাই। আমার স্টুডেন্টরা থাকতো ভাড়া বাসায় 5তলা ফ্ল্যাটের 4তলায়। ওই বাড়ির মালিক যিনি ছিলেন তিনি একজন ক্যান্সারের পেশেন্ট এবং মালিক থাকতো 2য় তলায়। তো প্রতিদিন যখন পড়াতে যেতাম তখন দেখতাম উনি একটা লাঠি ভর করে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। প্রতিদিন একই সময়ে দেখা হতো বলে ওনার সাথে আমার পরিচিতিটা একটু বেশি হয়। প্রায় আমাকে জিজ্ঞাসা করতেন আমি কেমন আছি এবং আমার লেখাপড়া সম্বন্ধে ইত্যাদি ইত্যাদি। মানবতার খাতিরে আমি ওনার শরীর কেমন আছে, এখন কেমন ফিল করছেন, এইসব জিজ্ঞাসা করতাম। ঘটনার দিন সন্ধ্যা 7টার দিকে আমি টিউশনিতে যাই এবং অন্যান্য দিনের মতো ওনার সাথে একইভাবে আমার সাক্ষাৎ হয়। দেখি উনি কোনো লাঠি ছাড়া দাঁড়িয়ে আছেন। আমি ভাবলাম মুরব্বীর হয়তো আগের তুলনায় অবস্থা এখন অনেক ভালো, এই জন্য লাঠির প্রয়োজন হচ্ছে না। তো উনি আমাকে একটু নিচে নামিয়ে দেওয়ার জন্য বললেন। ওনার কথা মতো যখন আমি ওনার হাতটা ধরলাম তখন দেখলাম যে প্রচন্ড ঠান্ডা সেই হাত। নিচে নামিয়ে যখন আমি স্টুডেন্টের দরজা নক করি, আমার স্টুডেন্টের মা দরজা খোলেন এবং বলেন তানজিল আজকে পড়বে না। আমি জানতে চাইলে তিনি বলেন যে আমাদের বাড়িওয়ালা মারা গেছেন, এজন্য ওনাকে দাফন করার জন্য তানজিল
গোয়ালখালী গোরস্থানে গিয়েছে। এ কথা শোনার পর আমি কিছু না বলে চলে এসেছিলাম। যখন আমি মাঝপথে অর্থাৎ ওনাদের বাসা থেকে বেশ কিছু দূরে, তখন একটা পার্ক রয়েছে সেখানে এবং সেই পার্কে তখন আমার স্মরণ হলো যে আমি তো বাড়িওয়ালার সাথে কথা বলে ওনার হাত ধরে নিচের তলায় রেখে আসলাম। এটা কি করে সম্ভব? আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। তখন প্রায় রাত 8টা। প্রচন্ড ঘামতে শুরু করলাম। বাসায় পৌঁছাতে আমার প্রচন্ড জ্বর আসলো এবং প্রায় 15 দিন পর, অসুস্থ থাকার পর, আমার অবস্থার কোনো পরিবর্তন না হলে আমি গ্রামের বাড়ি চলে যাই। এরপর থেকে আমি কোনো এক অজুহাতে ওই বাসায় আর কখনো পড়াতে যাইনি। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ সবাইকে। একটু আগে আমরা যে মর্গের ঘটনা শুনলাম, তার কাছে এই ঘটনা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক কাছাকাছি লেগেছে এবং আমি তার আগে আরো কয়েকটা উদাহরণ দিয়েছি। তো যখন দেখি যে একই জিনিস প্রতিনিয়ত ঘটছে, একই জিনিস একইভাবে অনেকে ফিল করছেন বা এক্সপেরিয়েন্স করছেন, অনেকের ঘটনা যখন একই রকম হয়, তখন সেটা বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন, সেই ভারটা পুরোপুরি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আগে একটা ছোট্ট না, বেশ মাঝারি টাইপের আর একটা ঘটনা যিনি আমাদের আরেকজন লিসেনার পাঠিয়েছেন, সেটা একটু পড়ছি। লিখছেন, প্রিয় রাসেল ভাই, প্রথমে আমার সালাম নেবেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে এবং ভালোই থাকেন। কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না। আমার পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকায় এবং খুলনা থেকে ঢাকা বেশ দূরের পথ হওয়ায় সেখানে গিয়ে আমার ঘটনা বলা সম্ভব না। পরপর দুটো কিন্তু খুলনার স্টোরি। খুলনা থেকে প্রচুর ঘটনা আসে, খুলনায় আমাদের যেতেই হবে। আমাদেরকে লিখছেন তারপরে, যদি আমার ঘটনাটা আপনাদের ভালো লাগে তো পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে আজ থেকে প্রায় 5 বছর আগে জয়পুরহাট জেলার ধলাহার ইউনিয়নের দড়িপাড়া গ্রামে। ওই গ্রামে একটা ব্রিজ আছে এবং সেটাকে কদমতলী ব্রিজ বলে সবাই চেনে। ব্রিজের নিচ দিয়ে একটা নদী বয়ে গিয়েছে। নদীর পাশে একটি শ্মশান ঘাট ও বিশাল জঙ্গল ছিল, যদিও এখন জঙ্গল অনেক কমে গিয়েছে। সেই জঙ্গল থেকে গ্রামে যাওয়ার রাস্তার দূরত্ব খুব বেশি না, প্রায় 25 গজের মতো। জঙ্গলটা ছিল অনেক ঘন এবং সন্ধ্যার পর গ্রামের অনেকে অনেক কিছু দেখায়। সন্ধ্যার পর ওই রাস্তা ধরে চলতে সাহস পেত না। অনেকে রাতে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখেছে নদীর পাশে চিতার ওপর একটা লাশ শোয়ানো, কিন্তু পাশে তাকিয়ে দেখেছে কাউকে দেখতে পায় না। এবং তাছাড়া আরো অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে, যেহেতু ওই রাস্তাটাই গ্রামের মেইন রাস্তা ছিল এবং এত ভয় ভীতির সত্ত্বেও মানুষকে ওই রাস্তা দিয়ে চলাচল করতে হতো। এইবার আমি আমার মূল ঘটনায় আসি। একদিন আমার এক ফ্রেন্ড ঢাকায় যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে এবং তার বাস ধরার কথা ছিল পাঁচবিবি নামক একটা শহর থেকে 10 কিলোমিটার, একটা জায়গা থেকে, এবং তাই সেটা রাত 10টায়। দুর্ভাগ্যবশত রাস্তায় একটু দেরি হওয়ার কারণে সে বাসটি মিস করে। সে কাউন্টার মাস্টারকে জিজ্ঞাসা করে ঢাকায় যাওয়ার জন্য সেদিন রাতে আর কোনো বাস আছে কিনা। কাউন্টার মাস্টার তাকে জানান যে রাত 11:30-এ একটা বাস আছে এবং সে চাইলে সেটাতে ঢাকায় যেতে পারে। সে সেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাসেল ভাই, কোনো এক কারণে সেই দিন রাতে ওই বাসটি আর আসে না। তাই আমার ফ্রেন্ড মনে মনে ভাবলো যে এত রাতে সে কি করবে, বাসায় যাবে নাকি কোথাও থাকবে। কিন্তু আশেপাশে তেমন কেউ পরিচিত না থাকায় সে একটা সময় ঠিক করলো যে বাসায় ফিরে যাবে, কারণ বাসা থেকে তার বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল 10 কিলোমিটারের মতো। সে আশেপাশে তাকালো এবং দেখতে পেল যে সেখানে বেশ কিছু যানবাহন আছে, যেগুলো খুব সহজেই 7 কিলোমিটার মতো রাস্তায় সে যেতে পারবে, কারণ এটা ছিল মেইন রোড এবং বাকি 3 কিলোমিটার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে গ্রামের দিকে এবং রাস্তা ছিল কাঁচা। তাই সে একটা ইজি বাইকে উঠলো এবং 7 কিলোমিটারের মতো রাস্তা আসলো। সেখান থেকে সে তার গ্রামের রাস্তা ধরে গ্রামের দিকে রওনা দিবে। তখন সে খেয়াল করলো যে চারিদিকে খুব অন্ধকার এবং সেই সময় তার গ্রামের মানুষদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনার কথা মনে পড়ে যায় এবং সে মনে মনে অনেক ভয় পায়। এবং আমার ফ্রেন্ড স্মোকার ছিল, সে ব্রিজে থেকে বেশ কিছু আগে পৌঁছায় এবং তখন রাত 12:30 বাজে। যেহেতু সে স্মোকার ছিল, সে আশেপাশে তাকালো কোনো দোকান খোলা আছে কিনা দেখার জন্য এবং দেখলো একটু দূরে একটা দোকান খোলা আছে। সে ওই দোকানে গিয়ে এক প্যাকেট সিগারেট কিনলো। তারপর সে গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করলো এবং একটার পর একটা সিগারেট ধরাতে লাগলো, কারণ তার মনের ভয় কাজ করছিল। একটা ফ্রেন্ড যখন ঠিক সেই জঙ্গল এবং শ্মশানের সামনে দিয়ে অতিক্রম করছিল, ঠিক সেই সময় হঠাৎ একটু দূর থেকে সে লক্ষ্য করলো সাদা কাফনে মোড়া মৃত লাশের পাশে সাদা পোশাক পরিহিত একটা মেয়ে বসে আছে। সেই লাশটি সহ মেয়েটি ছিল রাস্তার পাশে এবং এত রাতে একটা মেয়েকে এভাবে লাশ সহ একা আমার বন্ধুটি দেখে অনেক ভয় পেয়ে যায়। সে সময় সে বুঝতে পারছিল না কি করা দরকার তার।
একবার সে ভাবলো সে পেছনে যাবে, কিন্তু ঠিক সেই সময় তার গ্রামের এক হুজুরের কথা মনে পড়লো। তিনি বলেছিলেন, অন্ধকার রাতে এরকম যাই ঘটুক না কেন কখনো তুমি পেছনে ফিরে তাকাবে না। তাই সে পেছনে ফেরার সাহস পেল না। অবশেষে ঠিক করলো যাই হোক না কেন সে এই লাশ অতিক্রম করে বাসায় যাবে। এবং আমার ফ্রেন্ড আরো একটা সিগারেট ধরিয়ে মোটামুটি আরো আগের তুলনায় জোরে জোরে হাঁটতে শুরু করলো। আমার ফ্রেন্ডটি যখন ঠিক সেই লাশটির কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই মেয়েটি কেঁদে উঠলো। আমার ফ্রেন্ড বুঝতে পারছিল না সে কি করবে, তাই সে ভয়ে দোয়া কালাম পড়া শুরু করলো। এবং যখন সে লাশের খুব কাছাকাছি চলে আসে তখন সে লক্ষ্য করলো যে সেখানে কিছুই নেই। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায় এবং আরো জোরে হাঁটতে থাকে। হাঁটার সময় সে লক্ষ্য করলো তার পেছনে একই সাথে কান্না এবং হাঁটার শব্দ আসছে। সে পেছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিল না। এরপর সে বাসার খুব কাছাকাছি চলে আসে। সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায় এবং পিছনে ফিরে সে যা দেখলো তা দেখে সে স্থির হয়ে গেল। দেখতে পেল যে একটু আগে যে লাশটি সে দেখেছে সেই মেয়েটি তার পাশে দাঁড়িয়ে আছে এবং তার পুরো কাফন রক্তে ভিজে আছে এবং মেয়েটি ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এমন সময় সে মেয়েটির কাছ থেকে কোনো একটা কথা বা আওয়াজ শুনতে পেল। এরপর সে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে শোবার ঘরে, তার গায়ে প্রচন্ড জ্বর। এরপরের ঘটনা তার মায়ের কাছ থেকে শোনে এবং চিৎকার শুনে তারা সবাই বাইরে গিয়েছিল এবং এরপরে হুজুর আসেন এবং হুজুর সব শুনে বলেন যে ওইগুলো খারাপ জিন ছিল যে তোমার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। আমি যখন তার সীমানা পার করেছি, যখন তুমি তার সীমানা পার করেছিলে তখন সে তোমাকে কিছু কথা বলেছিল। পরে হুজুর তাকে সুস্থ করে তোলেন এবং এই ছিল ঘটনা। এবং তিনি লিখেছেন সেনজু হোসেন, অমর 21 হল, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট। এই ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটাই বললাম যে আমরা হয়তো এই জন্যই এক একজন এক এক ভাবে দেখি, কারণ আমরা যে পরিবেশে থাকি। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে যেটা আমি পড়ে শোনাতে চাই। আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ নাজমুস সাকিব, কুষ্টিয়া কোটপাড়ার একটি মেসে থাকি। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার মেসমেট নাজমুলের বাবা মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি মেহেরপুর সদরের একটি এলাকার। নাজমুলের বাবার কাছ থেকে মেসের সবাই ঘটনাটি শুনেছি। আমি ঘটনাটি তার ভাষায় লিখলাম। ঘটনাটি 2005-এর মাঝামাঝি সময়ে। আমি একজন সরকারি চাকরিজীবী। এই চাকরির পাশাপাশি আমি একটি শখের কাজ, আমার কাজটা হচ্ছে কবর কাটা। তো ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সুতরাং আপনারা অনেকেই কিন্তু শুনতে চেয়েছিলেন কবর যারা কাটেন বা কবর খোদক যারা, তাদের ঘটনা শুনতে। তো সেরকম একটা ঘটনা দেখেন কেমন লাগে আপনাদের। যে আমার ঘটনার সূত্রপাত আমার এক বন্ধুকে নিয়ে। সে প্রথমে ভালো ছিল কিন্তু পরে নানান ভাবে সে নেশায় আসক্ত হয়ে পড়ে। হঠাৎ করে আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। 3 দিন পর হঠাৎ করে দুপুরবেলা আমাদের এলাকার একটি নদীতে তার সন্ধান মেলে মৃত অবস্থায়। লাশটা ফুলে ভেসে উঠেছিল। নদীর পানি ছিল হাঁটু পর্যন্ত। এত কম পানিতে কিভাবে যে সে ডুবলো তা আজও আমরা বুঝতে পারিনি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তার কবর কাটার দায়িত্ব পড়ে মামুন, ইন্তা ও আমি এই 3 জনের উপরে। কবর দেয়া হবে বাদ ইশা। আমরা বাদ আসর কবর কাটা শুরু করলাম। মাগরিব পর্যন্ত কবরের দেয়াল চেঁচে সমান করা ছাড়া বাকি কাজ শেষ। মামুন মাগরিবের নামাজের জন্য চলে গেল, নামাজ পড়ে আর আসেনি। আমরা 2 জন কাজ করছিলাম। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসলে কবরের ভেতর দেখা যাচ্ছিল না। আমি ইন্তাকে মোমবাতি আনতে পাঠালাম। আমি একাই কাজ করছিলাম। হালকা আলোয় কবরের ভেতর ছাড়া বাইরে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি কাজ করছিলাম। হঠাৎ শুকনো পাতার খসখস আওয়াজ শুনলাম। ভাবলাম মোমবাতি নিয়ে আসছে হয়তো মামুন, কিন্তু কাউকে দেখলাম না। আমি আবার কবরের ভেতর বসে কাজ শুরু করলাম। তারপর বুঝতে পারলাম যেই রাস্তা দিয়ে মোম নিয়ে আসবে তার বিপরীত দিক থেকে শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার শরীর ভয় শিউরে উঠল, কারণ ওই দিকটা ছিল অনেক ঝোপঝাড়, যেদিক থেকে ওই রাতে কোনো মানুষ আসা অসম্ভব। আমি কাজ বন্ধ করে শব্দটা লক্ষ্য করতে লাগলাম। শব্দটা ছিল শুকনো পাতার ওপর কোনো কিছু টেনে নিয়ে আসার মতো। একটু পর বুঝলাম শব্দটা আমার কাছে চলে এসেছে। আমি খুব সাহস করে কবরের ভেতর থেকে মাথাটা আবার উঠিয়ে ওই বস্তুটা দেখেই বসে পড়লাম। আমি দেখলাম আনুমানিক 3 ফিট ব্যাসের একটা সাপ কবরের পাশ দিয়ে অতিক্রম করছে এবং সাপটা কত লম্বা ছিল তা ভয়ে দেখতে পারিনি। আমি আরো ভয় পেয়েছিলাম সাপটার অসম্ভব বড় ফনা দেখে।
মনে হলো সাপটি রেগে হয়তো ফনা তুলেছে, এরকম একটা ব্যাপার। ওটা দেখেই চোখ বন্ধ করে বসে পড়লাম এবং সাপটি কবরের পাশ দিয়ে যাওয়ার শব্দ পাচ্ছিলাম। একটু পরেই হঠাৎ আমাকে ডাকার শব্দ পেলাম, তাকিয়ে দেখলাম ইন্তা মোমবাতি নিয়ে এসেছে, তবে মামুন বলেছিলাম ইন্তা, এবং ওকে বললাম 30-40 সেকেন্ড আগে এই কবরের পাশে মোটা একটা সাপ দেখেছিস? ও বলল কই না তো। ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই অন্ধকারে ঠিক দেখেছিস তো? আমি বললাম স্পষ্ট ভাবেই দেখেছি। যা হোক, আমি অবাক হলাম ওর সাপটি না দেখাতে, কারণ কবরস্থানের গেট থেকে কবর পর্যন্ত আসতে সময় লাগে 1 মিনিট। চাঁদের আলো ছিল এবং ওর হাতে মোমের আলো ছিল, আর গেট থেকে কবর পর্যন্ত কোনো ঝোপঝাড়ও ছিল না। ওর না দেখাটা আমার কাছে খুবই আশ্চর্যজনক লাগলো। এবং আরো অবাক করার বিষয়টি হলো সাপটি এত বড় হওয়া সত্ত্বেও এত অল্প সময়ের মধ্যে হারিয়ে গেল। কারণটা ওখান থেকে সাপটি লুকানোর জন্য কোনো গর্ত, ঝোপঝাড় বা কোনো কিছুই বা কোনো রাস্তাও ছিল না। ঠিক একই সাথে দুটো ঘটনা ঘটেছিল, কিন্তু যে মুহূর্তে খসখস শব্দ সেই মুহূর্তেই বন্ধুর ডাক দেয়া, এবং ওই মুহূর্তে সাপটা কোথায় গেল বুঝতে পারছিলেন না তিনি। শেষে তিনি বললেন যে এটাই হয়তো সেই ব্যাপার যে হচ্ছে অনেকেই অনেক কিছু হয়তো এরকম আলামত আগে থেকে টের পাওয়া যায়, হয়তো সেরকমই কোনো আলামত হবে। এবং তিনি পরে সবাইকে নামাজ পড়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি শেষ করেছেন ঘটনাটা এইভাবেই, এবং লিখেছেন আমি সাকিব নাজমুল শরীফ শিশির ভূত এফএমের অনেক বড় ভক্ত, কোন এপিসোড মিস করি না, এই প্রথম ঘটনা পাঠালাম, প্লিজ পড়বেন। আমি ঘটনাটা পড়ে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমাদের আরো একটা বিরতিতে যেতে হবে এবং বিরতির পর আমাদের মনে খুব ভালো একটা অডিও ক্লিপ রয়েছে, রাইট? সুতরাং সেই অডিও ক্লিপটি আমাদের পাঠিয়েছেন একজন লিসেনার, এটা কি ইন্ডিয়া থেকে এসেছে বোধহয়, অর্থাৎ ইন্ডিয়া থেকে আমাদের একটা অডিও ক্লিপ এসছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে প্লে করব। সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনুন এই ঘটনাটি। আমাদেরকে লিখেছেন যে দিস ইজ অনিক ফ্রম টেক্সাস, ইউএসএ। আই ওয়ান্ট টু শেয়ার সাম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দ্যাট I have experienced during my childhood in our old house. অর্থাৎ ছোটবেলায় তিনি বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন এবং তিনি সেই ঘটনাটি লিখেছেন যে বাংলায় তিনি লিখেছেন ঘটনাটি, এবং আশা করছেন তিনি যে আমরা সেই স্টোরিগুলো পছন্দ করব এবং আমরা শেয়ার করব অন ভূত এফএম, এবং আমি সেই ঘটনাটা পড়ে শোনাচ্ছি তার মতো করে। একদিন একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় আমার আম্মু রেডি হচ্ছিল। যেই হাত ঘড়িটা আম্মু পড়ে যাবে সেটা আগেই বের করে রেখেছেন। আমি তখন ছোট ছিলাম, হাত ঘড়িটা দিয়ে খেলতে লাগলাম। হঠাৎ খেলতে খেলতে ঘড়িটা ওয়ার্ড্রপের উপরে আস্তে করে ছুঁড়ে মারলে ঘড়িটা ওয়ার্ড্রপের পেছনে গিয়ে পড়ে। তার পরের দিন ঘড়িটা খোঁজার জন্য লোকজন দিয়ে ওয়ার্ড্রপ সরানো হলো এবং সেটা সেখানে পাওয়া গেল না। এই জন্য আমার আম্মু কাজের লোকদের একটু বকা দেয়, নিশ্চয়ই কেউ না কেউ এটা নিয়েছে, তা না হলে যাবে কোথায়। যাই হোক, এর কয়েক মাস পরে শীত পড়লে আলমারির ওপরে সুটকেস রাখা ছিল এবং শীতের কাপড়, সোয়েটার, কম্বল ইত্যাদি বের করা হয় এবং ঘড়িটা সেই কাপড়গুলোর নিচে পাওয়া যায় অক্ষত অবস্থায়। কিন্তু এই ঘড়ি এখানে আসলো কিভাবে? সুটকেস লক করা ছিল, অর্থাৎ কাজের লোকজন যদি কেউ নিয়েও থাকে তারা লক করা সুটকেসের ভেতরে ঘড়িটা যেভাবে ভরতে পারবে, ঠিক একইভাবে যিনি ছুঁড়ে মেরেছিলেন তিনি যদি ঘড়ি ছুঁড়েই মারেন, সেটি ওয়ার্ড্রপের পেছন থেকে একা একা সুটকেস পর্যন্ত গেল কিভাবে? ওই সুটকেস কয়েক মাসে খোলাই হয়নি আর এই ঘড়িটা ওয়ার্ড্রপের পেছনে পড়েছিল। যাক, এটা নিয়ে বেশি চিন্তা করলো না কেউ। তার কয়েক মাস পর একদিন আমি আমার বন্ধুদের সাথে আমার বাসায় একটা গেম খেলছিলাম। দুপুর বেলায় ওরা চলে যায়। এর কয়েক ঘন্টা পর আমি গেম এবং তার সঙ্গে লাগানো ক্যাসেটটা মিসিং থাকে এবং কিন্তু অন্য সব ক্যাসেটগুলো ঠিকই ছিল। তারপর দিন ওদের বকা বকি করি এবং গেম বয়টা যে ওরাই নিয়েছে এটা তিনি ধরে নিয়েছেন। এরপর প্রায় 2 মাস পরে খাটের নিচ থেকে একটা পুরনো ট্রাঙ্ক বের করা হয় এবং এই ট্রাঙ্কের অনেক পুরনো পিতলের কিছু শোপিস ছিল এবং ট্রাঙ্কটা লকড ছিল। ট্রাঙ্কের লকটা খোলা হয় এবং তার ভেতরে গেম বয়টা পাওয়া যায়। এমনকি গেম বয়ের সাথে ঢোকানো যে ক্যাসেটটা নিখোঁজ ছিল সেটাও সেখানে ছিল এবং ব্যাটারিটাও শেষ হয়ে যায়নি। আমরা খুব বিভ্রান্ত হয়ে পড়ি। প্রথমে ঘড়ি, তারপরে এগুলো কি হচ্ছে, এরকম আরো জিনিস হারিয়ে গিয়েও কয়েকদিন পর পাওয়া গেছে। এমনকি টাকার বান্ডল ড্রয়ার থেকে পাওয়া যায় না, ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজেও না, কিন্তু কয়েকদিন পর সেটা খুললেই সামনে পড়ে থাকে শুধু বান্ডল। কয়েকদিন পর সেটা খুললেই শুধু টাকার বান্ডলটা পড়ে থাকে। শুধু জিনিস হারানোই না, মাঝে মাঝে ঘুমানোর সময় দেখা যেত হঠাৎ খাট দুলছে, মনে হচ্ছে
কেউ যেন খাটের পায়া দিয়ে সেটা খাটের পায়াতে হাত দিয়ে সেটা দৌড়াচ্ছে। কারো হয় নাকি আপনাদের বাসায় এরকম, যারা শুনছেন এখন? কিন্তু উঠে তাকানোর সাথে সাথে সেটা বন্ধ। এমনকি রাত্রে হঠাৎ কয়েকবার আলমারি থেকে সুটকেসও পড়েছে, কিন্তু কেন এগুলো হচ্ছে সেটা কখনো জানা যায়নি। পরে আমরা সেই বাসাটা বিক্রি করে অন্য বাসায় চলে আসি। কিছুদিন পর নতুন মালিক এসে বলে যে তারা অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সেখানে দেখতে পাচ্ছে। হঠাৎ করে জানলা খুলে যায়, অন্য মানুষের হাঁটার আওয়াজ শোনা যায়, কিন্তু দেখা যায় না। তারা জিনিস হারানোর কথাও বলেছে, কিন্তু সেগুলো নাকি আর পাওয়া যায়নি। কি হচ্ছিল সেই বাসাটায় এর পরের ঘটনাগুলো আমরা জানি না। এইটুকুই ছিল ইমেইলটি। এবং আপনাদের বাসাতে হয়তো এরকম মাঝে মাঝে খাট কাঁপলে আমরা কিন্তু অতটা পাত্তা দিই না, মাঝে মাঝে জিনিস একা একা পড়ে গেলে আমরা পাত্তা দিই না। আমার বাসায় আমার রুমের মধ্যে ভেতরে কয়েকদিন ধরে আমি আমার একদম অনেকবার শেয়ার করছি, তারপরে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে সেজন্য আমি বলছি যে কয়েকবার একদম তার নামিয়ে রাখা গিটার, সেই গিটারে আমি অদ্ভুত ভাবে কেউ বাজাচ্ছে আমার ঘরের ভেতরে, আমি সেটা শুনতে পেয়েছি। এবং নামানো তার, আপনার যারা গিটারিস্ট রয়েছেন বিশেষ করে তারা খুব ভালো বুঝতে পারবেন যে একটা গিটারের তার একদম যখন নামিয়ে রাখা হয় সেই এবং সেটা যখন আবার বাজানোর সময় বা যদি টিউন করে বাজানো, রেগুলার গিটারটা আমি বাজাচ্ছি, আবার টিউন করে রেখে দিচ্ছি, আবার তার নামিয়ে রাখছি ঘুমানোর সময়, কারণ কেউ গিটারটা প্লে করতো সেই জন্য তারটা নামিয়ে রাখা। এবং তারটা যখন নামিয়ে রাখা হয় সেই তারপরে কিন্তু আর গিটারটা বাজতো না, এবং অর্থাৎ টিউন করে রাখলেই গিটারটা বাজতো। এবং কয়েকদিন পরে সেই নামিয়ে রাখা তারের মধ্যে 3 নাম্বার তারটা হঠাৎ করে, আমি ঠিক এখন মনে করতে পারছি না, অনেকদিন আগের ঘটনা, 3 নাম্বার বা 2 নাম্বার হতে পারে, সেই তারটা হঠাৎ করেই ছিঁড়ে যায় এবং প্রচন্ড শব্দে আমি ঘুম ভেঙে জেগে উঠি এবং দেখি তারটা ছিঁড়ে গেছে। আমি জানি না যিনি রেগুলার গিটার বাজাতেন তিনি সেদিন তার অদক্ষ হাতে বা দক্ষ হাতে সেটা টিউন করতে গিয়ে ছিঁড়ে ফেলেছেন কিনা আমি ঠিক জানি না, কিন্তু সেরকম ঘটনা ঘটেছিল। কিন্তু আমরা বরং চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি যিনি প্রথমে দ্বিতীয়বারের ঘটনা শেয়ার করেছিলেন, জুনায়েদ এসছেন, এবং তিনি তার একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা ফরেস্ট সম্পর্কে আপনাদেরকে বলবেন, যে ফরেস্টে গেলে কিছু না কিছু একটা হয়। আচ্ছা জুনায়েদ, ওই ফরেস্টের নাম কি এবং এটা কোথায়? ফরেস্টটা হচ্ছে, হ্যালো লিসেনার্স অ্যাগেন, ফরেস্টটা হচ্ছে আপনার আউকিঘারা, আচ্ছা, জাপানে সিচুয়েটেড আছে। Okay. মাউন্ট ফুজির এদিকে বেসের ওখানে একটা Okay. জঙ্গল সিচুয়েটেড আছে। হুম, আপনারা গুগল করে দেখতে পারবেন, ওখানে পার ইয়ার অনেক হাজার হাজার মানুষ মরে যায় 2008 থেকে। আর ওটার সুসাইড রেট ইনক্রিজ করছে ওখানে। আচ্ছা, অনেকে বলে ওখানে সুসাইড করে মানুষ ইচ্ছা করে যায়, অনেকে বলে ঘুরতে যায় পজেস হয়ে সুসাইড করে, বিভিন্ন নানা ধরনের আর কি গল্প আছে ওখানকার। আর একটা গল্প ওখানে বিলবোর্ড দেওয়া আছে কি যে জাপান গভর্নমেন্টই করছে আর কি, দ্যাট ইফ ইউ, ওখানে লেখা আছে আর কি, বাংলায় বলছি, লেখা আছে কি যে তুমি তোমার ফ্যামিলির ব্যাপারে কেয়ার করে না করে তুমি সুসাইড করবে না, এই টাইপের ধরনের কিছু লেখা আছে, একটা ওয়ার্নিং মেসেজের মতো। ওকে, সো সরাসরি ঘটনায় চলে যায়। ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আদনান, ওর ফ্রেন্ড একটা জাপানিজ ফ্রেন্ড ছিল। হুম, সো ওই আমাকে কিছুদিন আগে ও আমাকে স্কাইপে ফোন দিছিল, আমাকে বলছিল। হুম, সো ঘটনাটা হচ্ছে এরকম, একদিন সব ফ্রেন্ড মিলে, 4টা ফ্রেন্ড বন্ধু, 4 ফ্রেন্ড মিলে গাড়িতে করে ওরা পিকনিক করতে যে সুসাইড ফরেস্টটা ওরা দেখার জন্য অনেক আগ্রহ, অনেক নিউজ পেপার আসলো হ্যান তেন। আচ্ছা, তো ওরা প্ল্যান করলো কি যে ঠিক আছে ভাই চল আমরা যাই ঘুরে আসি ওই ফরেস্টে। হুম, তো 4 জন ঘোরার জন্য গেছে। আর ওখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না, কিছু কাজ করে না আর কি, রেডিও সিগন্যাল খুব পৌঁছায় না ওখানে আর কি। সো ওরা কি করছে, টেপ প্রত্যেকটা গাছের মধ্যে টেপ বাঁধে মানে ভিতরে গেছে, যাতে ওরা ফিরার পথটা আর কি বের করতে পারে, ইউনো। আচ্ছা, সো ওরা এরকম করতে করতে অনেক ভিতরে গেছে, প্রায় 1-2 ঘন্টার মতন ফরেস্টের ভিতরে গেছে, সুসাইড হুম। ফরেস্টের যেটা আউকিঘারা। তো ঢুকার পর 4টা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড আর কি উইয়ার্ড বিহেভ করা শুরু করে। আচ্ছা, ওকে, সে নিচে থেকে কিছু টুরে নিজের শরীরে, মানে একটা ধরনের ব্রাঞ্চ কাঠের মতন ঢুকে নিজের শরীরে মারার চেষ্টা করে। তারপর সে দৌড় মারে গাছে ওঠার চেষ্টা করে, তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, চলে আসে, উইয়ার্ড বিহেভ করে। আর সে মরতে চায় খালি, ইউনো। আর সে পালাতে চায় 4 জন থেকে। খুব কষ্ট করে 3 ফ্রেন্ডে মিলে ওকে আটকানোর চেষ্টা করছে আর কি, বাট হচ্ছে না। আর ওখানে এখনো দেখবেন রাসেল ভাই, গুগল করলে অনেক ছবি আছে যেগুলো অনেক লাশ ঝুলে থাকে এখনো ওখানকার গাছের মধ্যে, ওটা পচে মানে মশা ধরে একদম। সো ওরা মানে আমার একটা ফ্রেন্ড বলতেছে কি ওরা আস্তে আস্তে মানে প্রায় কাছাকাছি চলে আসছে আর কি, ওই টেপ অনুযায়ী যে টেপ আসছিল ওটা আস্তে আস্তে লাস্টের দিয়ে কি করছে, ফ্রেন্ডটা একটা জানোয়ারের মতন গাছে উঠে যায়,
খুব আচ্ছা। দূরত্ব স্পিডে উঠে যায় গাছে গাছে উঠে ওই দড়িটা নিজে মরা লাশের গড়িটা ধরে বাঁধে গলায় বাঁধে সে সুসাইড করতে চায় আর কি। হুম So, খুব কষ্ট করে 3টা ফ্রেন্ড আর কি ওকে নিচে নামালেন, দেন খুব কষ্ট করে ওরা বাসায় গেল আবার রিটার্ন। হুম যাওয়ার পর হয় কি রাসেল ভাই, সবচেয়ে উইয়ার্ড বিষয় আর সবচেয়ে ইন্টারেস্টিং, হুম। 4 ফ্রেন্ডের মধ্যে 3টা ফ্রেন্ডেরই ক্যান্সার হয়ে যায়। আচ্ছা, আর ফোর্থ যে ফ্রেন্ড যে মানে ওখান থেকে ফিরে আসার পরে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, তো ফোর্থ ফ্রেন্ড যেটা হয় ও আর কি মানে ও পজেস থাকে একদম, হুম বাসায় আসে উইয়ার্ড বিহেভ করে, হুম। আর ওর মধ্যে খালি মেয়েদের ভয়েস আর কি, আচ্ছা রুমের কোনায় চলে যেত আর সে আচ্ছা। খালি নিজে মাকে বলতো আমাকে নিয়ে যাও ওখানে, আমাকে এখানে কেন আনছিস। আচ্ছা। তারপর মনে করেন বিভিন্ন ধরনের আর কি পজেস্ট হওয়ার পর যে ধরনের আচরণ করে আর কি, ওই টাইপসের আচরণ আর কি। সো 3টা ছেলে, বাকি 3টা ফ্রেন্ডের ক্যান্সার 2জনই মারা যায় আর কি। আচ্ছা, আর যে ফোর্থ ফ্রেন্ডটা যে আছে এখন, সে এখনো অ্যাসাইলামে আছে আর কি, এখন অ্যাসাইলামে আছে। এখন অ্যাসাইলামে Okay. আছে আর কি। সো এখন ওই জিনিসটা আর কি ছাড়েনি, সব পাগল হয়ে গেছে। আর ফরেস্টের ব্যাপারে একটা জিনিস বলবো রাসেল ভাই, ওখানে একটা নর্মাল দুইটা লাভ বার্ডস হতো, হুম, তো ওরা 2জন মিলে ফরেস্টে সুসাইড করে। আচ্ছা, মানে আকিঘাটার- ব্যাকগ্রাউন্ডটা এটা। আউকিঘাটার ব্যাকগ্রাউন্ড এটা। আচ্ছা। আর ওখানকার অনেক সময় সুসাইডের ট্রেনটা চালু হয়েছে কেমন ওটা বলতেছে আর কি। আর একটা ফ্যামিলি থাকতো ওখানকার ট্রাইব আর কি, বুঝছেন। হুম, হুম। সো ওরা বেসিকলি আর কি ওদের ফ্যামিলি মেম্বার খাওয়া, এত লোক খাওয়া কম, হ্যাঁ, সো ওরা কি করতো নিজের আস্তে আস্তে করে একটা ফ্যামিলি মেম্বারকে সুসাইড করতে বলতো, যাতে ওদের খাওয়াটা বাঁচে। ক্যানিবাল টাইপের হয়ে গেছিল আর কি। হ্যাঁ, তো আচ্ছা। ওখান থেকে ঘটনাটা স্টার্ট হয়। এখনো প্রায় হাজার হাজার লোক আউকিঘাটাতে যায় সুসাইড করে। আপনারা গুগল করতে পারেন, ইউটিউবে ফেমাস ডকুমেন্টারিও আছে এটার ব্যাপারে। কিন্তু So, আপনার পরিচিত হচ্ছে আপনার ফ্রেন্ডের, আমার ফ্রেন্ডের পরিচিত আপনার আর কি, friend এর ফ্রেন্ডের পরিচিত। পরিচিত আমার কাছে ঘটনা। খুব অদ্ভুত লেগেছে যে একটা জায়গা, যে জায়গা সমস্ত পৃথিবীব্যাপী যার নাম অনেক মানুষই জানে, হুম। সেই জায়গাটাতে কিছু মানুষ গেল আগ্রহ নিয়ে এবং হুম। ফিরে আসলো ক্যান্সার নিয়ে, হুম। একজন পাগলই হয়ে গেল হুম। এবং এখন সে গাছে ওঠার চেষ্টা করে, এখনো সে কি করে ওয়াল ক্লাইম্ব করে আর কি, ওয়াল ক্লাইম্ব Scratch করে। মানে আচ্ছা, এটা কি লোক এটা কি দিয়ে- সম্ভব, মানে উঠতে পারে ওয়ালে? রাসেল ভাই আমাকে আরেকটা স্টোরি বলছিল যে, একটা ঘটনা বলছিল যে ওদের বাসা যে ছিল, ওদের বাসা তো উডের, হুম। ওদের বাসা তো উডের আর কি, হুম। বুঝছেন। তো সে নিজের সিলিংস এর উপরে ক্লাইম্ব করতে একা। এটা খুব অদ্ভুত ব্যাপার, কিন্তু এটা খালি আমরা মুভিতে দেখেছি, বাট এটা Movie তে সম্ভব। দেখেছি, এটা সম্ভব। অ্যাকচুয়ালি বেসিক্যালি পজিশনের কারণে হয়। অনেকে ওদের ওখানে তো এক্সোসিজম তেমন একটা নট ফেমাস থিং, বাট অনেকে ওদের একটা আলাদা স্পেশালিস্ট থাকে, ডক্টর টাইপস। ওরা তো বলছে কি যে, অনেকে বলে এটার ভিতরে সোল ঢুকছে, অনেকে এটা করে। অথচ রাসেল ব্রোকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল মেডিকেল টেস্টের জন্য, ব্রেন ফাংশনস ওর সব নর্মাল, সবকিছু নর্মাল, ইম্পালসিভ, জাস্ট একটা উইয়ার্ড বিহেভিয়ার আর কি ওর। ওটা খুবই, অনেকে বলে পাগল হয়ে গেছে। হুম। সো বাট মেয়েদের ভয়েসে কথা বলা রাসেল ভাই, এটা একটু উইয়ার্ড। হ্যাঁ, এটা একটা weird ব্যাপার। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের ফেসবুকে এখনো নক করছেন এবং আমাদের এখানে লিখছেন ফেসবুকে, আমি দেখতে পাচ্ছি। আর আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমাদের কাইন্ডলি বলবেন। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির ফ্রম মগবাজার। ওকে, আপনার ঘটনাটা আমরা চলে যাই। তো এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ড মিমের, ওর বড় ভাইয়া আদনান ভাইয়া। হুম হুম। তো ওনারা একবার 6-7 জন ফ্রেন্ড মানে ডিসাইড করলো যে তারা চিটাগংয়ে যাবে আচ্ছা। ঘুরতে। তো ওনাদের ফ্রেন্ডদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল যার হোম টাউন ছিল চিটাগংয়ে। হুম হুম। তো ওই ফ্রেন্ডটা বললো যে যেহেতু চিটাগং যেতেছি, তো হোটেলে না উঠে আমরা আমার নিজের বাসাতে উঠি। আচ্ছা। তো তাহলে আর কি আমার বাসাটা তোমাদেরকে দেখাতে পারবো। ওকে। তো ওনারা সবাই এগ্রি করলো এন্ড নির্ধারিত ডেট এন্ড টাইমে তারা সবাই রওনা দিল নিজের গাড়িতে। তো ওনারা যখন গ্রামের বাড়িতে পৌঁছায়, তো হুম। অলরেডি টাইম প্রায় আপনার 11:30 12টা এমন। তো গেল ফ্রেশ হওয়ার পরে, যখন তারা মানে খাওয়া দাওয়া করার পরে উঠানে বসে আড্ডা দিতেছে, হুম হুম। তখন অলরেডি প্রায় 2টার মতো বাজে। ওকে। তো বাড়ির লোকেশনটা একটু দেই। বাড়িটা ছিল মানে নর্মাল গ্রামের বাড়ির মতো, হুম হুম। বাট বাড়ির পিছন সাইডে একটা মানে বাঁশঝাড়, আচ্ছা। বাঁশঝাড়ের পিছনে হচ্ছে একটা মানে পারিবারিক কবরস্থান। ওকে, অনেকেরই থাকে যেটা গ্রামে। হ্যাঁ হ্যাঁ। তো মানে এটা আবার মানে একটা সাইড উঠান থেকে দেখা যায়। তো ওনারা বসে আড্ডা দিতেছেন, এমন সময় একটা ফ্রেন্ডের মানে টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। হুম। তো আপনি জানেন রাসেল ভাই যে গ্রামের টয়লেট গুলো একটু বাড়ি থেকে দূরে হয়। আচ্ছা। তো ওনার আর কি টয়লেটে যাইতে একটু ভয় পেতেছিলেন। তো দেন ওনারা মানে কিছু ফ্রেন্ড ডিসাইড করলো যে তাহলে আমরা বাঁশঝাড়ের দিকে যাই। আচ্ছা। তো ওনারা গেল বাঁশঝাড়ে। যখন আসবেন, হুম হুম। আসার সময় দেখতে পেলেন যে কবরস্থানের একটা সাইডে একজন বৃদ্ধ লোক, মানে নর্মালি বৃদ্ধ লোক যেমন হয়
মানে সেম নর্মাল একজন বৃদ্ধ লোক, উনি এই কবরস্থানে একটা সাইডে হাঁটাচলা করতেছেন, হুম। একটা নির্দিষ্ট কবরের পাশে বসতেছেন, বৈশা মানে উনি কি যেন বলতেছেন, আচ্ছা। মানে দূর থেকে মনে হইতেছে যে উনি দোয়া বা সূরা এই টাইপের কিছু পড়তেছেন। তো এটা মানে এটা ওনারা প্রায় অনেকক্ষণ দেখলো, কিন্তু মানে ব্যাপারটা তাদের কাছে হিপনোটিজমের মতো। তো হুম। পরে ওনাদের যখন সেন্স আসলো, তারা বুঝতে পারলো যে মানে এখানে প্রায় 10-15 মিনিটের মতো ওনারা এটা দেখতেছেন, এন্ড ওনারা বাতাসে একটা আতরের স্মেল অনুভব করলেন। হুম। তো ভাবলেন যে হয়তোবা গ্রাম দেশে রাত্রে বেলা যে শিয়াল যে কবর খুঁড়ে, তো এই জন্য হয়তোবা পাহারাদার হবে, হুম। এটা ভাবলেন, ব্যাক করলেন। রাতে যখন ঘুমাইতে যাওয়ার পরে ওনারা যেটা শুনলেন যে পাশের রুম থেকে মানে আসবাবপত্র টানা শব্দ হইতেছে, তারপরে মানে কেউ হাঁটাচলা করতেছে এরকম, আর বাতাসে সেম ওই আতরের স্মেলটা। আচ্ছা। তো থাকতেই পারে পাশের রুমের মানুষ থাকতেই পারে, তো এটা ভাবলেন, ঘুমাই গেছেন। এন্ড পরের দিন ওনারা এই ব্যাপারটা মানে ভুলেও যান। তো সেকেন্ড দিন আর কিছু হয়নি, যেটা থার্ড দিনের ঘটনা। রাত্রের বেলা খাওয়া দাওয়ার পরে মানে কিছু ফ্রেন্ড যায় হচ্ছে এবার মানে কবরস্থানে যায় স্মোক করতে। ওকে। তো স্মোক করার একটা পর্যায়ে যখন মানে ওনারা দেখতে পারলেন যে মানে ওই সেম লোকটাকে আবার দেখতে পাইছেন। হুম। তো দেখার একটা পর্যায়ে মানে ওনাদের সাথে ওই বৃদ্ধ লোকটার আই কন্ট্যাক্ট হয়। তো হওয়ার পরে ভাইয়ারা ওই লোকটাকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন যে দাদা আপনি কি এখানে দেখাশোনা করেন? তো উনি কিছু বললেন না, জাস্ট মাথা কোনো নাড়া- কথা হয়নি তার সাথে? না, জাস্ট আচ্ছা। মাথা নাড়ায় উনি সালামের উত্তরটা নেন। আচ্ছা। তো দেওয়ার পরে ওনারা মানে খুব নর্মাল ভাবে, আর ভয়টা লাগে নাই, ব্যাক করছেন। ব্যাক করার পরে ওদিন রাত্রে ওনারা সেম মানে পাশের রুম থেকে ওই শব্দটা পান। তো দেন তারা মানে এটা নিয়ে আলোচনা করে যে মানে পরপর 2 দিন, একদিন মধ্যে গ্যাপ দিয়ে তো এই জিনিসটা কেন হলো। হুম। তো ওদিন যে যার বাসায় ছিল ওই ফ্রেন্ডটা ছিল ওনার একটা খালার বাসায়, মানে পাশের গ্রামে ওনার একটা খালার বাসা আছে, তো উনি মেবি ওখানে যান সামথিং এরকম। হুম। তো পরের দিন ওনারা মানে ওই রুমটা দেখতে যান, দেখতে যায় দেখেন যে মানে রুমটা তালাবদ্ধ অবস্থায়। তো যখন ওনাদের ফ্রেন্ড আসে তখন মানে ফ্রেন্ডকে বলে যে এই রুমে কে থাকে দোস্ত, এই রুমটা তালাবন্ধ কেন? তো বলে যে এই রুমে দেখবি, এটা তো আমার দাদার রুম, উনি যখন জীবিত ছিলেন উনি থাকতেন। তো বলে যে তাহলে আমরা কি দেখতে পারবো? তো উনি বলে যে হ্যাঁ, বাসার মানুষের থেকে উনি চাবিটা নিয়ে আসেন and মানে তালা খুলে ভিতরে নিয়ে যান। দেখতে পান মানে খুবই মানে পুরনো একটা রুমের আসবাবপত্র অনেক পুরনো, এন্ড মানে সব ময়লা, অ্যাভেন্ডেড অবস্থা এরকম। তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে ওনারা মানে দেয়ালে একটা ছবি দেখতে পান। আচ্ছা। ছবিটা ছিল যে সেই বৃদ্ধের। তো উনি মানে ফ্রেন্ডরা ভাইয়ারা জিজ্ঞেস করলো যে এই ছবিটা কার? তখন তো বলে যে এটা তো আমার দাদার ছবি। তো তখন তারা খুব ভয় পায়, বলে যে কিন্তু এই লোককে তো আমরা দেখছি। মানে যখন পুরো ঘটনাটা শেয়ার করলো তখন ওই ভাইয়াটা বলে যে হ্যাঁ, তোমরা যেটা দেখছো এটা অ্যাকচুয়ালি বাস্তব, কিন্তু ওটা আমার দাদা না। আমার দাদা জীবিত থাকা অবস্থায় একটা জিন পালতেন, এন্ড জিনটা ছিল আমার দাদার খুব ভক্ত। আচ্ছা। সো এটা ওনারা বাদেও গ্রামের আরো অনেক মানুষই দেখছে। হুম। মানে প্রায় রাত্রেই উনি এই জিনটা এখানে থাকেন, ওনার দাদার জন্য এরকম মানে দোয়া করে, এটা আর কি ওনাদের বক্তব্য ছিল এই ধরনের। আচ্ছা। তো এই ছিল আপনার ঘটনা আসলে। ওকে। তো এই যে এইখানেও আমরা কিন্তু এই একই ওই যে মানে একই ব্যাপার দেখলাম যে মানে একজন মৃত মানুষ তিনি দেখা দিয়েছেন, এবং আমরা এর আগে ভূত এফএমে অনেকে এসেছেন, অনেকেই বলেছেন, অনেকেই মানতে নারাজ যে একজন মানুষ মারা যাবার পরে তিনি আবার দেখা দিতে পারেন। তো অনেকেই বলেন যে এগুলো জিন, এবং জিনরা এসে দেখা দিয়ে যান, এবং উনি বলছেন যে হ্যাঁ, ওনারা খোঁজ খবর নিয়ে যখন পরে জানলেন তখন শুনলেন যে হ্যাঁ, আসলে একটা জিন আছে, এবং সেই জিন যে কিনা মৃত্যুর পরেও যাকে কিনা দেখা যায়, এবং গ্রামে আপনি বলেন যে গ্রামের অনেক মানুষ তাকে দেখেছে। সো এই ঘটনাগুলোর ব্যাখ্যা আসলে দেয়া খুব কঠিন। আমি জানি না, অনেকেই কিন্তু বিশ্বাস করেন যে না, ওই মৃত ব্যক্তিটি ফিরে আসছেন। অনেকে বলেন যে না, জিন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে যে এক একজন মানুষ এক এক রকম ভাবে বিশ্বাস করেন, বাট ঘটনাগুলো কিন্তু মানুষ এক্সপিরিয়েন্স করছেন, এবং আপনার এরকম ধরনের এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই আমাদের জানাবেন। সাইমন, যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন লিসনার রয়েছেন, তার কাছে আমরা যাবো, তবে তার আগে আরো একটা ঘটনা শুনবো আপনার কাছে। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। listeners, it's Jahid again. So, আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার সাথে কুয়ালালামপুরে ঘটে যায়। কুয়ালালামপুরে আমার সাথে অনেকগুলো ঘটনাই ঘটে, বাট আমার কাছে এই ঘটনাটা একটু বেশি অন্যরকম নাড়া দিয়েছিল লেগেছে। বলেই আমি হুম। এটা শেয়ার করতে চাচ্ছি। আমি কুয়ালালামপুরে বেশ কিছুদিন হয়ে গেল। বেসিক্যালি আমার প্রজেক্টের কাজ থাকলে আমি প্রচন্ড ব্যস্ত থাকতাম, আর যখন প্রজেক্টের কাজ থাকতো না আমি পুরোপুরি ফ্রি থাকতাম।
তো আমার অ্যাকচুয়ালি জায়গা হয় কোম্পানির পক্ষ থেকে এটা কুয়ালালামপুরের বাইরে সেলিংগড়ে, কুয়ালা সেলিংগড়ে দামানসারা পারদানা নামের একটা এরিয়াতে। তো আমি Okay. কুয়ালালামপুর ছেড়ে চলে যাই দামানসারা পারদানাতে। আমি বলে রাখছি, আমার যে রেসিডেন্সিয়াল হাউসটা ছিল দ্যাট ওয়াজ আরমানি ট্যারেস, ওয়ান অফ দ্য মোস্ট লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট হাউস ইন মালয়েশিয়া। সো আমি ওখানে থাকতাম একটা ডুপ্লেক্স ফ্ল্যাটে আমার এক কলিগের সাথে। আমরা দুজন মাত্র ছিলাম। সো আমি এবং আমার কলিগটা ছিল ব্রিটিশ, নাম জন। সো আমরা দুজনেই ছিলাম। তো আমাদের কাজ ছিল না হাতে, সারাদিন ঘুমাতাম। মানে বেকার জীবনে যেটা করে আর কি ছিল, সারাদিন ঘুমাতাম, সারা রাত নেট সার্ফিং করতাম। আর আপনারা বন্ধুরা জানেন যে দেশের বাইরে ইন্টারনেট সংযোগ যদি আপনি ব্রডব্যান্ড নিতে চান তাহলে আপনাকে অনেক মানে ধকল পোহাতে হয়, ভেরিফিকেশন, অনেক কিছুর ব্যাপার আছে। তো আমরা ব্রডব্যান্ড ওই নতুন জায়গায় গিয়ে নিয়েছিলাম না। সো আমরা ইউজ করতাম একটা রাউটার, ওয়াইফাই রাউটার, দ্যাট ওয়াজ ইউনিফাই। আমার স্পষ্ট মনে আছে, ইউনিফাই কোম্পানির একটা পকেট রাউটার ছিল আমাদের। সো আমরা রাউটার ইউজ করতাম, আমি এবং আমার ফ্রেন্ড যে আমার কলিগ ছিল। তো হঠাৎ ওর একটা কল আসে, ওর দেশ থেকে কোনো একটা কারণে ওকে চলে যেতে হয় ইউকেতে। সো আমি একা হয়ে পড়ি, একেবারে অ্যালোন টোটাল বাসাটাতে। সো মানে ভয় করছিল না সেটা না, যেহেতু আপনারা জানেন যে মালয়েশিয়ার 70% হচ্ছে গিয়ে বন, 30% হচ্ছে লোকালয়। সো আমার অ্যাপার্টমেন্ট হাউসটা ছিল বনের এবং পাহাড়ের মাঝখানে। প্রচন্ড ভয় করছিল নেচার। চিন্তা করলাম যে ডাউন স্টেজে নেমে আমি একটু নেট সার্ফিং করি। সো নেট সার্ফিং করতে গিয়ে দেখি আমার মডেমটা নেই, রাউটারটা নেই। সো আমি চিন্তা করলাম কোথায় গেল এটা। তো জন ইউকেতে পৌঁছানোর পর আমাকে ফোন দেয় এবং ফোন করে বলে যে আমি ভুলে রাউটারটা নিয়ে এসেছি, আমার ব্যাগের সাথে চলে এসছে। তো কি আর করার ছিল, তো আমি একটু দূরে একটা মামা ক্যাডাই ছিল। মামা ক্যাডাই হচ্ছে আমাদের এরিয়াতে যে নর্মাল হোটেল বা রেস্টুরেন্ট গুলো থাকে খাবার, তো ওখানে তামিল রেস্টুরেন্ট গুলোকে মামা ক্যাডাই বলা হয়। সো মামা ক্যাডাই ছিল, আমি ওখানেই খেতাম। ডিনারের পর আমি পাশে একটা সাইবার ক্যাফে ছিল, সেটা তেমন ভালো কোনো মানের সাইবার ক্যাফে ছিল না। ওখানে গ্যাম্বলিং হতো, জ্যাকপট নামের এক ধরনের জুয়া ছিল, সেটা খেলা হতো সাইবার ক্যাফেতে। তো আমি ওখানেই নেট সার্ফিং করতাম, খুব চিপ ছিল, দ্যাটস ওয়াই। সাইবার ক্যাফেতে সারা রাত সাইবার ক্যাফে খোলা থাকতো। সাইবার ক্যাফেতে প্রায় 12টা পর্যন্ত ভিড় থাকতো, তারপর ভিড় থাকতো না বললেই চলে, কোনো লোক থাকতো না। আমি খুব চিপে ওখানে নেট সার্ফিং করতাম। 11টার দিকে ঢুকতাম, বেরোতাম ফজরের আজানের আগার দিয়ে বেরিয়ে আমি আমার বাসায় চলে আসতাম। তো একদিনের ঘটনা, আমি সাইবার ক্যাফেতে আছি। সো আমি নেট সার্ফিং করছি। সো হঠাৎ আমি দেখতে পেলাম আমাদের ওই সাইবার ক্যাফেটার এইটা এমন ছিল, ইন্টারেস্টটা এমন ছিল যে রাত্রি 12টার পরে, মানে 11:30টার পরে সাইবার ক্যাফের গেটটা বন্ধ করে দেওয়া হতো। বাইরে থেকে ডোরবেল দিলে দেন সাইবার ক্যাফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যে ছিল সে গেট খুলে দিত, তারপর কেউ ঢুকতে পারতো, কারণ ওখানে অনেক সময় পুলিশ রেড হতো জ্যাকপটের কারণে। তো আমি বসেছিলাম, আমি বসে নেট সার্ফিং করছিলাম। হঠাৎ কোনো ডোরবেল নয়, কিছু নয়, দেখি দরজা ওপেন করে একটা লোক আসলো। আর সাইবার ক্যাফেটা এমন ছিল যে একটা ইনফ্রাস্ট্রাকচারটা এমন ছিল যে একটা স্ট্রাকচারের মাঝে 3টা কম্পিউটার। সো আমি যে কম্পিউটারটাতে বসে আছি, লোকটা এসে আমার পাশের কম্পিউটারে বসলো। তো আমি তাকিয়ে দেখি সে কে, তো আমার পরিচিত একটা লোক। আমি বলে রাখি, কুয়ালালামপুরে আমি একটা বিশাল ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো আমাকে এক পুলিশ অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার মিস্টার জাফরি নামের, সে আমাকে এই ঝামেলা থেকে আর কি উদ্ধার করে। তো আমি দেখি সেই লোক সেখানে। তো আমি দেখে তো অবাক যে হাই মিস্টার জাফরি, কি খবর, কেমন আছে? তো সেও আমার সাথে যথারীতি কথা বলা শুরু করলো, আমরা অনেক কথা বললাম। সে আমি যখনই সিগারেট খাচ্ছিলাম তো সে তখনই আমার কাছে সিগারেট চাচ্ছিল, বলছিল যে আপনার সিগারেটটা দেন। ওনারা আবাং বলে সম্বোধন করছিল, আবাং মানে ভাই বাংলাদেশি ভাষায়। সো আবাং, আপনার সিগারেটটা, আপনার রোককটা দেন। তো আমি ওনাকে বারবার, উনি আমার সিগারেট চাচ্ছিল, কিন্তু আমি সেটা না করে আমি ওনাকে বারবার নতুন সিগারেট দিচ্ছিলাম এবং লাইটারটা সাথে দিচ্ছিলাম। বাট আমি লক্ষ্য করছিলাম না সে সিগারেটটা ধরাচ্ছে কি ধরাচ্ছে না। তো আমি নেট সার্ফিং এ বিজি ছিলাম, উনিও তো। ফজরের আজানের আগ মুহূর্তে উনি বললো যে আমার কিছু কাজ আছে, আমি কাজটা সেরে তারপর কুয়ালালামপুর চলে যাব। বেসিক্যালি মিস্টার জাফরির বাসা ছিল দামানসারা পারদানাতেই। তো আমি ওনাকে বিদায় দিলাম, মানে সদাহাস্যোজ্জ্বল মুখে বিদায় দিলাম।
তো উনি চলে গেল ওখান থেকে। আমি অ্যাবনর্মাল বা প্যারানর্মাল কিছুই দেখতে পারলাম না সেখানে, যে এটা নর্মাল, আমার পরিচিত লোক দেখা হয়েছে, সে আমার সাথে কথা বলেছে, চলে গেছে। তো আমার তার পরের দিনই আমার কুয়ালালামপুর একটা ফ্রেন্ড ছিল, তো আমি ফ্রেন্ডের কাছে ফোন করে বললাম, এই জানিস ঘটনা হয়েছে কি? তো ও বলছে কি হয়েছে। আমি বললাম যে আমাদের সেই ইনভেস্টিগেটিং অফিসারের কথা মনে আছে, যে মিস্টার জাফরি? বললো, হ্যাঁ মনে আছে। আমি বললাম, ওনার সাথে তো আমি গতকালকে রাত্রিতে অনেকক্ষণ আড্ডা মারলাম অমুক ক্যাফেতে। তো বলল, তুই কি আমার সাথে ফাইজলামি করিস? আমি বললাম, কেন? উনি তো 7 দিন আগে মারা গেছে। আমি শুনে আকাশ থেকে বললাম, 7 দিন আগে একটা লোক মারা গেছে, আমি তার সাথে কালকে রাত্রিতে কি করে কথা বলছি? এবং খুব স্বাভাবিক ছিলেন এবং খুব সবকিছু। স্বাভাবিক ছিলেন। উনি আমার কাছ থেকে সিগারেট নিয়েছেন, লাইটার নিয়েছেন, আবার লাইটার যথাসময় ফেরতও দিয়েছেন। তো আমি কি করে বিশ্বাস করবো যে উনি মারা গেছেন? তো আমি ওই দিন সাথে সাথে ফোন করি থানাতে, উনি যে থানাতে দায়িত্বরত ছিলেন। কিন্তু বিরাট একটা ব্যাপার বলছেন, মানে আপনি একজন রক্ত মাংসের মানুষ, যার একেবারে সামনে একটা রক্ত-মাংসের এবং মানুষ। যার সাথে অনেকটা সময় কাটালেন, এবং নিশ্চয়ই আপনি কয়টা সিগারেট তাকে দিয়েছিলেন সেটা আপনার মনে, হ্যাঁ, মানে আমি তাকে- আপনি কমেছে যে এটা তো আপনি বুঝতে পেরেছেন, অবশ্যই কমেছে। আমি তাকে 5 থেকে 6টা সিগারেট দিয়েছি আমার এবং প্যাকেটে। কথাও বলেছেন এর আমি কথা মাঝখানে। বলেছি, সে আমার পাশে ক্যাফেতে বসেছে। বেসিক্যালি ক্যাফেটা এমন ছিল, খুবই অন্ধকারচ্ছন্ন একটা ক্যাফে ছিল। ক্যাফে যে ছেলেটা ছিল, সে হয়তো কিছু লক্ষ্য করেনি, বিকজ অফ সে ছিল পাথরের যে তার টেবিলটা ছিল, সে টেবিলের পেছনে ঘুমোচ্ছিল। মোট কথা, কেউ ডোরবেল না দিলে তো সে খুলবে না। মোট কথা আমি একাই বলা চলে ইন্টায়ার ক্যাফেতে। ক্যাফেটা অনেক বড় ছিল। সো আমি কথা বলেছি, রক্তমাংসের মানুষ, সে মারা গেল, কিভাবে সম্ভব হতে পারে? আমি থানাতে ফোন করলাম। থানাতে ফোন করে আমি তাকে বললাম যে টক উইথ মিস্টার জাফরি। ওই থানা থেকে বললো যে হি হ্যাজ বিন পাস্ড অ্যাওয়ে বিফোর 7 days। আমি 7 days। হ্যাঁ, আমি মানে তখন দ্বিতীয়বারের মতো আকাশ থেকে বললাম, সম্ভব না। আমি বেসিক্যালি ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি না, 12টা-1টা বাজে আমার যেখানেই থাকি। তো সেদিন খুব সকালে ঘুম থেকে উঠলাম, এবং মাত্র 5 রিঙ্গিত থেকে 6 রিঙ্গিত হচ্ছে দামসারে পর্দানা থেকে কুয়ালালামপুর সেন্ট্রালের ট্যাক্সি ভাড়া। একটা ট্যাক্সি নিয়ে সাথে সাথে চলে আসলাম থানায়। থানায় এসে বিষয়টা জিজ্ঞেস করাতে আমাকে থানা থেকে বলা হলো যে ঘটনা সত্যি, সে মারা গেছেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ঘটনা শুনেছেন, এরকম কোন ঘটনা শুনেছেন। রাসেল ভাই নিশ্চয়ই শুনেছেন, আপনার সাথে কয়েকবার অনেকে এরকম ধরনের হয়েছে যে ঘটনা, হ্যাঁ। মৃত মানুষ দেখা আবার করে। দেখা গেছে। ঠিক আছে, কিন্তু আমার এই ঘটনা, তারা হয়তো সামনাসামনি কথা বলেনি বা লং টাইম কথা বলেনি, বাট সেই লোকটা আমার সাথে লং টাইম ছিল, আমার কাছে সিগারেট নিয়েছে, আমার সাথে কথা বলেছে, এবং আমি হ্যান্ডশেকও করেছি, তার সাথে হ্যান্ডশেকও করেছি। বাট মানে এটা কি করে হতে পারে, এই ব্যাখ্যাটা আমার এখনো অজানা রয়ে গেছে। বাট আমি কিছুটা অনুধাবন করতে পারি, হয়তো কোনো খারাপ জিন কিংবা কোনো ভালো জিন তার সুরতে আমার সামনে এসেছিল, কিছু একটা হতে পারে। বাট ধোঁয়াটে এখনো রয়ে গেছে ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো, আমরা চলে যাব আরো একটা ঘটনায়, তবে তার আগে আমরা কিছু এসএমএস, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? Hello listeners, I am SM Tarek and studying Dhaka University. ওকে, And I am from আপনি হচ্ছে Mirpur 1. মিরপুরে এবং আপনি একটা কোচিং সেন্টারে আছেন। তো ওইখানে আমার একটা লোকাল কোচিং আছে, পড়াশোনার পাশাপাশি আমি একটা কোচিং রান করছি, আমি নিজেই প্রোপাইটার। তো আপনি মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে হ্যাঁ, পড়াশোনা জি, করেন? জি, জি। ওকে, তো আমি মিরপুরেই থাকি বেসিক্যালি, হলে খুব কমই থাকা হয়। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, আমি মূল ঘটনায় প্রবেশ করছি। তো আমাদের এলাকাতে যে আমার কোচিংটা আছে সেটা মোটামুটি ভালো রিনাউন একটা কোচিং, কোচিং এর নাম বলা যাচ্ছে না। তো আমার কোচিং এর সামনেই পরিবেশটা, এনভায়রনমেন্টটা আই ওয়ান্ট টু ডিসক্রাইব। একটা মাঠ আছে, ছোট একটা মাঠ, এবং সেই মাঠেরও বেশ কিছু উপকথা, লিজেন্ডারি স্টোরিজ রয়েছে, যেটা আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি। এবং আমার কোচিং এর সামনে বড় বড় 4টি নারকেল গাছ রয়েছে, এবং কোচিং এর পিছনে একটি ড্রেন রয়েছে। কোচিং এর সামনে 2টি পরিত্যক্ত বারান্দা রয়েছে। কোচিং এ প্রবেশ করার জন্য 4 থেকে 5টি গেট রয়েছে, এবং মেন গেট একটি, আর ভিতরের দরজাগুলো বরাবরই বন্ধ থাকে। কোচিং এর একটি রান্নাঘর রয়েছে, এবং রান্নাঘরের একটি জানালা ভাঙা আছে। তো ওই জানালা দিয়ে প্রায় সময় একটা কালো বিড়াল প্রবেশ করতো। তো সেটাকে আমরা খুব বেশি যে গুরুত্ব দেইনি, এবং ইট ওয়াজ নট টু হরিবল ফর স্টুডেন্টস। হ্যাঁ, তো যে ঘটনাটাই আমার সাথে ঘটেছে সেটা খুব বেশি দিন না, এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই ব্যাচটা মানে আমি পড়াই। তো সেদিন ডিসেম্বর মাসের একদম শেষের দিকে প্রচন্ড শীত ছিল। রাসেল ভাই, আপনি জানেন যে একটা শৈত্য প্রবাহের মতো হয়েছিল কিছুদিন আগে। তো আমি মানে আমাদের কোচিং এর যেই ম্যানেজার ইয়াসিন, সে মানে অসুস্থ থাকার কারণে
আমি নিজেই আর কি কোচিংটা খোলার দায়িত্ব নেই। তো তার কাছ থেকে আগের দিনই আমি চাবিটা নিয়ে নেই এবং আমি কোচিংটা খুলি। তো প্রচন্ড শীত ছিল এবং আমার গায়েও খুব বেশি তেমন কিছু ছিল না, জাস্ট একটা পাতলা চাদর ছিল। তো আমি কোচিং গেটটা খুলি। তো গেটটা খোলার পর আমি কোচিং এ প্রবেশ করি। কোচিং এ প্রবেশ করার পরে আমার শরীরটা মানে আমার খুব অস্বস্তি ফিল করতেছেন। আই ওয়াজ আনইজি, আই ফিল আনইজি এন্ড কিরকম যেন আমার লাগছিল, সেই অনুভূতিটা মানে এখনো যদি আমি চিন্তা করি কেন এরকম হচ্ছিল আমি জানি না। পুরো কোচিং এর ভিতরে একটা প্রচন্ড গরম ভাব, মনে হচ্ছে মাটির ভিতর থেকে গরমের দিনে যেরকম পাখার ভিতর থেকে দাবদাহ যেভাবে উঠে আসে, ঠিক ওইরকম আমার কাছে মনে হয়েছিল। তো আমি কোচিং এর লাইট গুলো জ্বালানো শুরু করি। তো এক পর্যায়ে আমি অফিস রুমের লাইট অন করে পাশের রুমে যাই রাসেল ভাই। আসলে তো পাশের রুমে যাওয়ার পর আমার কাছে মনে হয় যে আমি আমার অফিস রুমে দেখেছি 1 কাপ গরম চা, ধোয়া উঠছে, এরকম আমার মনে হলো। তো দৌড়ে আমি আমার সেই অফিস রুমে এলাম এবং এখন দেখি যে সেই গরম চায়ের কাপটি নেই, উধাও হয়ে গেছে। তো আমি লক্ষ্য করে দেখলাম যে, আপনি দেখবেন রাসেল ভাই যে চা যখন আমরা কোথাও রাখি সেটা কিন্তু একটা ছাপ পড়ে, একটা গরম একটা ছাপ কিন্তু পড়ে। মানে নিচে যদি কোনো চা হ্যাঁ, লেগে থাকে হ্যাঁ, তাহলে ছাপ পরে পড়ে। সবসময় যে তো পড়ে সেখানে তার- চায়ের কাপটি নেই, কিন্তু সেই ছাপটা একদম তাজা ছাপটা আর কি আমি তখন দেখতে পেলাম। এন্ড দেন আই রিকল ইন মাই মাইন্ড যে আমি যখনই কোচিংটা খুলি তখন ওইখানে একজন কেয়ারটেকার আছে, শাকিল নাম, সে সকালবেলা চা দিয়ে যায়। তো অত সকালে দেওয়ার কথা না, কারণ আমি 9টা-10টার আগে রাসেল ভাই আসলে আমি কোচিং এ প্রবেশ করি না, কারণ দায়িত্বটা আমার না, আমার কোচিং এ কেয়ারটেকারই করে। তো সেই দিন আমি তখন তাড়াতাড়ি আমি গেট থেকে বের হই, কোচিং থেকে বের হয়ে পাশে আমি লক্ষ্য করি দেখি যে দোকান থেকে আমি চা খাই ওই দোকানটা তখনও পর্যন্ত খোলাই হয়নি। তো আমার ভিতরে একটু অন্যরকম লাগে। যাই হোক, আই ওয়াজ লিটল বিট নার্ভাস দ্যাট টাইম। তো আমি ধীরে ধীরে আমার এই ভয়টা কাটিয়ে উঠি এবং যেহেতু পরিবেশটা আমার একেবারেই চেনা, তাই আমি নিজেকে সান্ত্বনা দিতে থাকি এবং এটাকে খুব বেশি গুরুত্ব তখনও পর্যন্ত আসলে আমি দেইনি। তবে একটা কথা বলে রাখা ভালো, এটা রাসেল ভাই, যে আমার তো তুলা রাশি। আমার আম্মা ছোটবেলা বলতো যে অলৌকিক যে কোনো বিষয়, যে মানে অশরীরী যে বিষয়গুলো, সেটা নাকি আমার টের পাওয়ার কথা, কিন্তু এর আগে আসলে আমি কখনোই টের পাইনি। তো তারপরে স্টুডেন্টস বিগিন টু কাম, তারপরে আমি আসলে তাদেরকে পড়ানো শুরু করলাম। তো পড়ানোর এক পর্যায়ে যখন আমি কিছু লিখবো বোর্ডের ভিতরে, তখন হঠাৎ করে আমি দেখি যে এমন একটা টপিকের নাম লেখা, যে টপিকটা আমি তাদেরকে পড়াবো বলে আমি ঠিক করে রেখেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে হাতের লেখাটা আমারই, এবং আমি কয়েকজন স্টুডেন্টদের জিজ্ঞেস করলাম, বলো এটা কার হাতের লেখা? তারাও বলতে, স্যার কেন, এটা তো আপনারই হাতের লেখা, এটা কেন জিজ্ঞেস করতেছেন? আমি টোটালি মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, আই কুড নট বিলিভ, মানে আমি বুঝতে পারতেছি না যে আসলে আমি কি করব। আমার কাছে একটু অন্যরকম লাগছিল। তো তখন আমি কোচিং এর যে খাতা, মানে সর্বশেষ কি ক্লাস হয়েছে সেটা আমি দেখার জন্য খাতা বের করি। খাতা ওইখানে দেখি নাদিম স্যার নামে একজন স্যার আছে, দেখতেছি যে উনি রসায়ন পড়াইছে, লাস্ট ক্লাস ছিল রসায়ন। তো রসায়ন ক্লাসে ইংলিশের গ্রামার এখানে লেখার কোনো রকম ভাবে কোনো যৌক্তিকতা নাই। এটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল রাসেল ভাই, সেটা আসলে আমি জানি না। তো এই ঘটনার পরে আমি কিছুদিন চুপচাপ থাকি এবং তেমন কিছু আমার সাথে আসলে হয়ও নাই। তো রিসেন্টলি আপনার 15 দিন হবে, তো আমার একটা মেয়ে স্টুডেন্ট আছে শিলা, ও আমাকে ফোন দিয়ে সে আমাকে প্রচুর পরিমাণে ধন্যবাদ জানাচ্ছে। তো আমিও তখন ক্লাস নিচ্ছিলাম। তো আমি ক্লাস নেওয়ার কারণে আমি বলছি যে তুমি আমার সাথে পরে মিট করো, আমি একটু বিজি আছি, আমি তখন ক্লাস নিচ্ছি, আমি তখন কথা বলতে পারবো না আপু। তো মেয়েটা তার 2 দিন পর আবার আসে। তা এসে সে আসলে আমাকে কিছু চকলেট অফার করে এবং সে আমাকে খুব ধন্যবাদ জানায়। তো তখন আমি তার কাছে জানতে চাই যে আসলে ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলো। তখন সে আমাকে বলতেছে যে সে পরীক্ষার হল থেকে আমাকে ফোন দিছে এবং কিছু কোশ্চেনের আনসার সে চাইছে এবং তাকে নাকি সেই অ্যান্সার গুলো আমি দিছি, বাট আসলে আমি মনে করতে পারতাছি না যে আসলে আমি কখন তাকে অ্যান্সারটা দিছি। তো সে যখন আমাকে ইনসিস্ট করলো, তখন আসলে মানে সে বললো আপনি মিথ্যা কথা কেন বলতেছেন। তো আমি যখন আমার রিসিভ কলে গেলাম, ওইখানে যেয়ে দেখি যে আসলে তার সাথে আমার একটা কল ডিউরেশন রয়েছে 4-5 মিনিটের মতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে কোচিং এ তিনি গিয়েছিলেন এবং সেখানে মনে হয়েছে যে হয়তো জি, জি, জি। মানে উনি আসার আগেই
আরো একজন মানে হয়তো তিনি এসেছিলেন এবং বোর্ডে গিয়েও তিনি তার নিজের লেখা দেখতে পান এবং এখানে দেখতে পেয়েছিলেন যে যে চাটা তিনি টেবিলের উপর রেখেছিলেন সেই চাটাও তখনও পর্যন্ত মানে রাখার কোনো কারণে, কারণ বাইরের যে দোকানটা ছিল সেটা বন্ধ ছিল। আমাদের কাছে বেশ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আমাদের অতিথির কাছে আবারও, এবং আপনার নামটা আরো একবার বলবেন এবং আপনার পরের ঘটনাটা আমরা শুনি। হাই ডিয়ার লিসেনার্স, আমি আলিফ ওয়াহিদ দিগন্ত। এই ঘটনাটি আমার ফুপির সাথে ঘটা। তো আমার ফুপি বিয়ের 1 বছর পর আমার দাদুর বাড়িতে বেড়াতে আসে। তো আসার পর তিনি আমাদের যে রুমটাতে উঠে ওই রুমে ফ্রিজ ছিল। তো গ্রামের মানুষে অনেকে ফ্রিজ কিনা সামর্থ্য ছিল না। তো সামর্থ্য না থাকার কারণে অনেকে হেল্প নিত, যে অনেকে মাছ মাংস আমাদের বাড়িতে রাখতো। তো ওই দিন সন্ধ্যাবেলায় আমাদের পাশের বাড়ির এক অতিথি তিনি সন্ধ্যার সময় ইলিশ মাছ নিয়ে কেটে মানে সন্ধ্যার দিকে আমাদের বাসায় নিয়ে আসে, আচ্ছা, মানে রাখার জন্য ফ্রিজে। তো আমার ফুপি ছিল, তো ফুপি ওই মাছটা নিয়ে ফ্রিজে রাখে। তো রাখার আগে লোকটি বলে যায় যে আমি কালকে সকালে এসে নিয়ে যাব। আচ্ছা, তো আমার ফুপি মানে রেখে দেয় ফ্রিজে নিজের হাতে আর কি। তো ওদিন রাত্রেবেলা, তো গ্রামের মানুষ সাধারণত রাত্র 9টা বাজলেই মানে ঘুমায় পড়ে। তো আমার ফুপি মানে ঘুমের প্রস্তুতি নিতেছে, তো আমার ফুপা ছিল সাথে। তো 9টা বাজে খাওয়া দাওয়া করে সবাই মানে বিছানায়। তো ফুপি যখন ঘুমায় গেছে, তো আমার ফুপা আবার একটু মানে লেট হয় ঘুমাইতে, তো উনি ঘুমিয়ে পড়ছে। তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে ভোর হয়ে গেছে, আর যে লোকটি তাকে মাছ রাখতে দিছিল তো সেই লোকটি আসছে, দরজা নক করতেছে এবং তার নাম ধরে ডাকতেছে। তো ঠিক ওই মুহূর্তে ফুপির ঘুম ভেঙে যায়, দেখে সত্যি সত্যি দরজা নক হচ্ছে এবং তার নাম ধরে শুধু একবার ডাকছে রাসেল ভাই, তারপর সে নক করতেছে। তো আমার ফুপি উঠে দরজা খুলতেছে, কারণ মনে করছে যে সকাল হয়ে গেছে। তো সে দরজা খুলে, সে দরজা খোলার পর যেটা দেখে ভাই, একটা সাদা কাপড় পর এক মহিলা, মানে তার বিভৎস চেহারা, তার মানে মুখে ব্লাড লেগে আছে, তার এক চোখ আছে আর আরেক চোখ বের হয়ে আছে। এটা দেখার পরে সে ওইখানে একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো আমার ফুপা ঘুম ভেঙে যায় তার চিৎকার শুনে। তো ফুপা উঠে দেখে, তো ঘড়ির দিকে তাকায়, তখন বাজে হচ্ছে 12টা 5। তো ওই মুহূর্তে আর কিছু না বলে বাড়ির সবাইকে ডাক দেয়। ডাক দেওয়ার পর মানে সবাই আসে, তো ফুপিকে মানে মাথায় পানি টানি ঢালে। তো ঠিক 2:30টার দিকে ফুপির মানে সেন্স আসে। তো আসার পর ওই রাত্রে আর মানে কোনো কিছু করে নাই, তো ওই মুহূর্তে ঘুমায় পড়ছে। তো পরের দিন সকালবেলা মানে জানে কাহিনীটা, সবাই শুনে ফুপির কাছ থেকে। তো ওই দিন মানে ফুপির খুব জ্বর ছিল। তো তারপরের দিন ওই লোকটা আসে মাছ নিতে। তো ফুপির জ্বর থাকার কারণে তো আমার ফুপা যিনি, তো উনি আর কি ফ্রিজ থেকে মাছ বের করতে যাবে। ঠিক ওই মুহূর্তে দেখে ভাই মানে ফ্রিজের কোথাও ওই মাছ মানে ইলিশ মাছ যে রেখে গেছিল ওই মাছ নেই। ওই মাছ আজও পর্যন্ত ভাই ওই মাছের কোনো খবর পাওয়া যায়। ওকে, আপনি একটা মানে আপনি যেটা বলছিলেন সেটা পানি নিচে একটা ঘটনা বলছিলেন, সেটা বলতে চেয়েছিলেন। ওকে, আমরা সেই ঘটনাটা শুনবো। আমি ওইটার জন্য অধীর আগ্রহে আছি, সেই ঘটনাটা অনেক ভালো ছিল। নমস্কার রাসেল ভাই, আমি অভিরূপ ত্রিপুরা থেকে বলছি। আমি যে ঘটনাটি আজকে বলবো সেটা আমার দিদার সাথে ঘটা, সম্পূর্ণটাই আমার দিদার মুখ থেকেই শোনা। তো ওদের বাড়ি ছিল কুমিল্লা ডিস্ট্রিক্টের কোনো একটা জায়গায়, টাইমটা ছিল অ্যারাউন্ড 1945 to 1950। আমার দিদার মা ডেলিভারি হওয়ার পর একটা সন্তানও টিকতো না, সবগুলো প্রায় মরা অবস্থায় জন্ম নিয়েছিল। এটা নিয়ে তাদের বাড়িতে প্রচন্ড অশান্তি ছিল। যেদিন প্রথম বাচ্চা মারা যায়, মিনস আমি তো সেদিন প্রথম বাচ্চা যেদিন ডেলিভারি হওয়ার টাইম ছিল, সেদিন দুপুরে আমার দিদার বাবা উনি ওয়াশরুম যায়। তো আপনারা সবাই জানেন যে তখনকার টাইমে ওয়াশরুম গুলো খুব দূরে থাকতো, আর অলমোস্ট প্রত্যেকটাই প্রায় বেড়ার তৈরি হতো। তো উনি বেড়ার ফাঁক দিয়ে দেখতে পেলেন একটা লোক ঠিক বলা ভুল হবে, একটি বিশাল আকার একটি লোক, তার বিশাল শরীর, তার কালো লোমে ঢাকা, চোখগুলো প্রায় ঠিকরে বেরিয়ে আসছে। আর সে যে ঘরটার মধ্যে আমার দিদার মাকে রাখা ছিল সে ঘরটা দিকে তাকাচ্ছে, পুরো দৃষ্টিতে তাকিয়ে আছে।
তো এটা দেখে দিদার বাবা কিছু করলেন না, উনি বাইরে চলে আসলেন আর এই কথাটা কারোর সাথে ডিসকাসও করলেন না, জাস্ট এই কথাটা ভুলেই গেলেন। তো সম্ভবত রাত হলো, রাতে ডেলিভারি হওয়ার টাইম, যখন লেবার পেইন শুরু হলো তখন প্রায় 1টা বাজে। তখন আমার দিদার মা উনি জানলা দিয়ে বাইরে দেখলেন যে একটি মহিলা চুল ছাড়া, বিভৎস তার চেহারা, হাতে ওই মহিলার যে বাইরে বসছিল ওই মহিলাটা হাতে একটা মানুষের বাচ্চা, আর ওই মহিলাটা ওই মানুষের বাচ্চাটা মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তো আমার বলতেও প্রায় আমার নিজের শরীরে প্রায় লোম খাড়া হয়ে গেছে, এরকম জিনিস উনি দেখলেন। আর তখনই ওই যে মহিলাটা বাচ্চাটা চিবিয়ে খাচ্ছিল সে চিৎকার করে ওনার দিকে হাসছে, আর বিচ্ছিরি ভাবে চিৎকার করে হাসছে আর বলছে যে তোর বাচ্চাটাই খাচ্ছি, ওটা আর বাঁচবে না। উনি তখন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যান। সেন্স আসার পর ঠিক টাইম মতো ডেলিভারি হয় সেই রাতেই, বাট সত্যি কিন্তু সে বাচ্চাটা মারা যায়। উনি মরা বাচ্চা জন্ম দেন, আর এই বাচ্চার গলায় হাতের দাগ স্পষ্ট পরিমাণে থাকে। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, বাট এটা সবাই যারা যারা ছিল ওরা সবাই দেখেছে যে বাচ্চাটা গলার মধ্যে নাকি গলা টিপে ফেললে যেরকম একটা দাগ বসে সেরকম একটা দাগ বসেছিল। তো প্রায় প্রত্যেকবারই যখন ডেলিভারি হয় তখনই আমার দিদার মা একই মহিলাটাকে দেখতে পান, আর প্রায় একইভাবে সেই মহিলাটা বিচ্ছিরি ভাবে হাসে আর বিচ্ছিরি ভাবে বলে যে তোর বাচ্চা বাঁচবে না, তোর বাচ্চাটাকে আমি মেরে দেবো। আর প্রত্যেকবারই মরা বাচ্চা জন্ম হয়। যখন 7বার ডেলিভারি হয়, যখন ডেলিভারি হওয়ার টাইম, তো সে সময়টা এটা কথা বলছি, তো তখন আমার দাদু ওই মহিলাটাকে দেখতে পান, প্রথমবার ওই মহিলাটাকেই দেখতে পান, আর ওই মহিলাটা আমার দাদুকে আসেও একই জিনিস বলে যে তোর বাচ্চা বাঁচবে না। তখন তিনি একজন ওঝার কাছে যান, ওঝা বাড়িতে আসে, বাড়িতে এসেই বুঝতে পারে যে সামথিং ইজ রং ওভার দেয়ার, আর সে কারণটাতেই বাচ্চাটা থাকছে না। তো অ্যাকচুয়ালি কি হয়েছে যে ঘরটাতে উনি থাকতেন, তো সে ঘরটার মধ্যে এই ঘরটি পজেস ছিল, আর এই ঘরটির মধ্যে একটি পেতনি থাকতো। তো গ্রাম অঞ্চলে যারা আপনারা শুনছেন, হয়তোবা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা পেতনি বুঝতে পারবেন যে পেতনি কাকে বলে। শহরে অনেকে হয়তোবা বোঝে না, ঢাকা ডিস্ট্রিক্ট বলুন বা শহরের বড় বড় জায়গায়, কলকাতা সাইডের জায়গাতে হয়তোবা তারা পেতনি বোঝে না, বাট গ্রাম অঞ্চল থেকে যারা শুনছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই বাড়িতে একটি পেতনি আছে। উনি আমার দিদার মাকে প্রসেস করে আছেন যে ওনার মিনস দিদার মার ক্ষতি করতে চান, আর কোনো একটা কারণে ক্ষতি করতে পারছেন না, আর যে কারণেই বাচ্চাটি একটা বাচ্চাও বাঁচে না, সবগুলো বাচ্চাও মরা হয়। তো যখন 7th টাইম ডেলিভারি হয় তখন আমার দিদার জন্ম হয়, ঠিক আছে, তখন দিদার জন্ম হয়। বাট প্রবলেমটা কি ছিল জানেন, সেদিন আমার দিদার মা উনি রাত্রেবেলা একইভাবে মহিলাটাকে দেখলেন, আর মহিলা কিন্তু সেদিন একটু অন্যরকম ছিল। মহিলাটা তার দিকে বিচ্ছিরিভাবে হাসছিল, চিৎকার করছিল, সবকিছু করছিল, কাঁদছিল, সবকিছু করছিল এক্স্যাক্টলি অ্যাজ বিফোর, বাট ওদিন হাতের মধ্যে কোনো বাচ্চা ছিল না। তো সেটা দেখে আমার দিদার মা উনি আশ্বস্ত হলেন, শি ফেল্ট শিওর যে এবার হয়তো আমার সন্তান বাঁচবে, ঠিক আছে, এবার সন্তান বাঁচবে। তো এইভাবে ডেলিভারি হলো, দিদার জন্ম হলো। বাট ঘটনাটা এই ছিল যে আমার দিদার মা ওই দিন ডেলিভারি হওয়ার টাইমে উনি মারা যান। ডেলিভারি হওয়ার টাইমে মারা যান, দিদা বেঁচে ওঠে। তো তারপর সবকিছু হলো, দাহ হলো, শ্রাদ্ধ শান্তি কীর্তন সবকিছুই হলো। কিন্তু তারপর থেকে তাদের বাড়ির মধ্যে প্রচন্ড একটা অশান্তি, প্রচন্ড একটা বিচ্ছিরি একটা পরিবেশের সৃষ্টি হয়। আমার দিদাকে নিয়ে প্রচন্ড প্রবলেম শুরু হয়, উনি পজেস আচরণ করা শুরু করেন। টোটালি বোঝা যায়, অনেকে দেখি বোঝা যায় যে কিছু দ্বারা উনি পজেসড আছেন। তো আমার দিদার বাবা যে উনি প্রচন্ড পরিমাণে টেন্সড হয়েছেন, ঠিক আছে, উনি ভয় পেতে শুরু করেন। সবসময় আমার দিদা একটা আচরণ, একটা অদ্ভুত টাইপের একটা আচরণ করেন। হ্যাঁ, কিছু একটা দেখে হয়তো চিৎকার করে চেঁচিয়ে ওঠেন, কিছু একটা দেখে চেঁচিয়ে ওঠেন। সবাই যখন রুমে যায় তখন দেখে কেউ নেই। তো একদিন আমার দিদা রাতেবেলা ঘরে ঘুমিয়েছিলেন, আমার দিদার বাবা উনি বাইরে গেছেন। তো উনি যখন বাইরে থেকে ঘরের মধ্যে ফিরছেন তখন তিনি অদ্ভুত দেখেন যে জিনিসটা তিনি দেখেছিলেন আমার দিদার মারা যাওয়ার দিন, মিন্স ডেলিভারির দিন, সেই মহিলাটাকে তিনি আবার দেখতে পান। বিশাল আকারে মহিলাটা, একটা পা আম গাছের ডালে দেওয়া আর একটা পা ওনার ঘরের ছাদে দেখা। সে জাস্ট ব্যান্ড হয়ে, বুঝতে পারছেন, ব্যান্ড হয়ে আমার দিদা যে ঘরটাতে আছে শুয়ে আছে সে ঘরটার দিকে দেখছে, বিচ্ছিরি ভাবে দেখছে। তো এটা দেখে দিদার বাবা প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছেন আর প্রচন্ড জোরে চিৎকার করে ওঠেন। যেটা শোনার পর ওই মহিলাটা যেটা দাঁড়িয়ে ছিল সেটা ওনার দিকে দেখে আর বিশাল বড় বড় চোখ করে দেখে আর বিচ্ছিরি ভাবে চিৎকার দিয়ে বলে যে তোর বউকেও মেরেছি, এবার তোর মেয়েকেও মারবো, তোদের সবাইকেই শেষ করে দেবো। এটা শুনে উনি দৌড়ে ঘরে যান, গিয়ে দরজা বন্ধ করে দেন। তারপর
তারপরে শুনতে পান বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে, প্রচন্ড পরিমাণে জোরে কেউ চিৎকার দিচ্ছে, কেউ গুঙিয়ে গুঙিয়ে কাটছে, এমন সবকিছু শুনতে পান। ইভেন কি উনি দরজাতে নক পর্যন্ত শুনতে পান, যে প্রচন্ড জোরে যদি কেউ দরজা ধাক্কা দেয়, সে প্রচন্ড জোরে যদি কেউ দরজায় ধাক্কা দেয়, তখন বোঝা যাবে যে এটা মানুষ নয়, এটা অন্য কিছু ধাক্কা দিচ্ছে। এটা শোনার পর আমার মানে দিদার বাবা উনি প্রচন্ড পরিমাণে টেন্সড হয়ে যান, দ্যাট হি লেফট বাংলাদেশ এন্ড হি ওয়েন্ট ফর ইন্ডিয়া, সো হি সেটেলড ওভার ইন ত্রিপুরা। তো সেখানে যাওয়ার পরও আমার দিদার কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। উনি কিন্তু তখনও মিনস উনি গ্রাজুয়ালি এজের দিক থেকে বড় হচ্ছেন, ঠিক আছে, বাট উনি মেন্টালি একটু অন্যরকম বিহেভ করছেন, অ্যাজ লাইক পজেস চাইল্ড যেরকম বিহেভ করে, জাস্ট লাইক দ্যাট। তো তখন উনি কি হতো, উনি সবাইকে চেঁচিয়ে বলতেন যে উনি সবসময় ঘরের মধ্যে ঘরের কোণাটায়, ঠিক জাস্ট ঘরের কোণাটায় একটি মহিলাকে বসে থাকতে দেখেন, চুলগুলো ছাড়া থাকে, আলখাল্লা টাইপের পরা, সাদা রঙের একটা। এটা যখন উনি মানে ওনার বাবাকে বলেন, তখন ওনার বাবা ঠিক সিমিলারিটি বের করেন যে এটা সেই মহিলাটাই এখানে, ঠিক আছে। তো উনি দেখতে পান, যখন সবাই দূরে আসেন তখন কেউ দেখতে পায় না, শুধুমাত্র আমার দিদাই দেখতে পান যে ঘরের কোণার মধ্যে ওই মহিলাটা বসে আছে। ওনার আচরণ ঠিক আরো ডিটোরিয়েট করে, ওনার হেলথে প্রবলেম হয়, উনি দিনকে দিন শুকিয়ে যেতে থাকেন, এমন যেন কেউ ওনার ব্লাডটা সাক করে নিচ্ছে, ঠিক আছে। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট এটা হাকিকত, এটা সত্যি কথা। তো একবার কি হলো যে আমার যে দিদার বাবা ওনার এক বন্ধু ওনাকে সাজেস্ট করলো যে বিহারে একজন বিশাল বড় একজন অ্যাস্ট্রোলজার মানে ওঝা টাইপের একজন আছে, উনি যাতে ওনাকে ওখানে নিয়ে যায়, ঠিক আছে। তো ওখানে ওনাকে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে রাস্তাতে প্রচন্ড প্রবলেম হয়, বিশাল প্রবলেম হয়, যে প্রবলেম বাধা তৈরি করা হয়, প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি করা হয়। তারপর ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর প্রচন্ড পরিমাণে যখন পুজো শুরু হয়, তখন প্রচন্ড পরিমাণে যে পেতনিটা ছিল সে প্রচন্ড পরিমাণে আওয়াজ করে, প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করে, আমার দিদা পজেস ভাবে আচরণ করে, সবকিছু ঠিক হয়। কিন্তু তারপরও পুজো হয়, সমস্ত কিছু হওয়ার পর আস্তে আস্তে আমার দিদা পজেস্ট আচরণ করা বন্ধ করে, আর তারপর থেকে উনি প্রায় একটা নর্মাল লাইফ লিড করা শুরু করেন। কিন্তু এখনো আমার দিদা একা ঘুমোতে পারেন না, এখনো উনি প্রচন্ড পরিমাণে ভয় পান। যখনই উনি একা ঘুমান তখনই উনি খুব প্রচন্ড খারাপ স্বপ্ন দেখেন, আর স্বপ্নতে সেই মহিলাটাকেই দেখতে পান। রসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি যখন প্রথম শুনেছিলাম তখন আমার কাছেও স্ট্রেঞ্জ লেগেছিল, বাট এটা সত্যি ঘটনা। এটা আমি আমার দিদার ছাড়া দিদার এক মশাত্ত বোনের কাছ থেকেও শুনেছি। সবাই একই ঘটনা বলেছেন আমায়, সো আই বিলিভ ইট। আমি জানি না আপনারা কতটুকু বিশ্বাস করবেন। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আমি সাহেব বলছিলাম সিউল থেকে, দক্ষিণ কোরিয়া। রাতের ডিউটি শেষে জাস্ট কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম, মেবি বাংলাদেশ টাইম এখন 3:30। তো যাই হোক, কথা না বলে আমি আমার সরাসরি ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা আসলে আমার নিজের সাথে ঘটে যাওয়া, কাউকে আসলে ভয় পাওয়ানোটা আমার উদ্দেশ্য না, জাস্ট আমার নিজের কথাগুলো শেয়ার করাটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো ঘটনাটা ঘটেছিল 2013 সালে। আমি ছিলাম একটা টেলিকমিউনিকেশনের কল সেন্টার, বাংলাদেশের ঘটনা এটা। আর কল সেন্টারে আপনারা জানেন যে এটা শিফট ওয়াইজ, বিভিন্ন রোস্টার ওয়াইজ ডিউটি করা হয়। তো সেক্ষেত্রে মাঝে মধ্যে মিড নাইটে দেখা যাচ্ছে অফিস শেষ হচ্ছিল। তো ঘটনাটা 2013 মেয়ের লাস্টের দিকে ঘটে যাওয়া ঘটনা। আসছিলাম অফিস শেষে 2টার পরে, অফিসিয়াল ট্রান্সপোর্ট ছিল, 9 সিটের একটা মাইক্রো ছিল। আমি বরাবরের মতো এই ড্রাইভারের পাশের সিটটাতে বসতে ইন্টারেস্টেড ছিলাম এবং ওই দিনও বসেছিলাম। তো গাড়িটা আমাদের এয়ারপোর্ট থেকে ক্রস করে, আপনারা জানেন যে এয়ারপোর্ট থেকে ক্রস করার পর খিলক্ষেতের আগে পর্যন্ত যে জায়গাটা, অনেকেই হয়তো অনেক কিছু শুনেছেন বা হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করে থাকতে পারেন। তো আমি আমার সাথে ঘটে যাওয়া সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি এখন। তো সেদিনও আসছিলাম, ড্রাইভার মোটামুটি ভালো স্পিডে গাড়িটা মুভ করছিল। হঠাৎ করে মানে জাস্ট খিলক্ষেত জায়গাটা মানে ক্রস, মানে খিলক্ষেত আর আগে, এটার নামটা কাওলা, মেবি, হ্যাঁ কাওলা হবে। তো কাওলা রোডটার ওখানে জাস্ট ওখানে রোড লাইট মেবি অন্ধকার ছিল আর কি, কিছুটা এনভায়রনমেন্টটা। তো আমি, আমার ক্লিয়ার মনে আছে যে আমার ড্রাইভার যিনি ছিলেন পাশে, উনি মোটামুটি বয়স্ক এক্সপিরিয়েন্স একজন ড্রাইভার। তো উনি দেখে শুনে সবকিছু চালাচ্ছিলেন। তো আমরা মুভ করছিলাম মোটামুটি এভারেজ একটা স্পিডে। হঠাৎ করে যেটা হলো যে আসলে মানে সামনে কেউ একজন এসে বললো, অনেক
আমরা এতক্ষণ যে সামনে তাকিয়েছিলাম বা মানে আমরা যে কেউ রাস্তা পার হচ্ছে সেটাকে নোটিস করছি, আসলে এরকমটা হয়নি, ছিল না আসলে, তখন কেউ সামনেই ছিল না। তো হঠাৎ করে সামনেই চলে আসার কারণে ডাইরেক্ট মানে মাইক্রোর যে সামনে যে জায়গাটা থাকে, যে সামনের বাম্পার থেকে মানে ছিটকে এসে সে একদম আমাদের ফ্রন্ট গ্লাসের উপর আশ্রয় পড়ে। মানে আমরা কেউ প্রস্তুত ছিলাম না ঘটনাটার জন্য। ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট হলেই ভালো হতো, তো এই পর্যন্ত ছিল না আসলে। তো মানে লোকটা এমন ভাবে ছিটকে এসে পড়েছে, মানে আমি যে সাইডটাতে বসে আছি অর্থাৎ ড্রাইভারের বাম সাইডে ঠিক আমার সামনে বরাবর গ্লাসটা ভেঙে জাস্ট মানে বডির মাঝখানের অংশটা জাস্ট মানে মাঝখান পর্যন্ত আমার দিকে মানে পড়ে আসলো, মানে সামনের দিকে আমার মাঝখানে চলে আসলো। মানে ব্যাপারটা এমন ছিল যে তার বডির উপরের পার্টটা জাস্ট আমার দিকে চলে আসছে আর বাকি পার্টটা ঝুলতেছে, এইটা আর কি। তো মানে আমি কি করবো আসলে, আমি মানে তাৎক্ষণিক ভাবে বুঝছিলাম না কিছু যে কি করবো। যাই হোক আমরা পাশে গাড়িটা থামালাম, আমাদের পিছনে বা সামনে কোথাও কোনো গাড়ি নেই যদি ওই সময়। লোকটাকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনাদেরকে কোথায় যাবেন বা কি করবেন, এত রাতে কেন এখানে। ওর মুখ থেকে জাস্ট কেমন একটা অস্পষ্ট আওয়াজ আসছিল। আমরা যাই হোক অনেক মানে ট্রাই করার পর ওনার নামটা এটলিস্ট বের করতে পারলাম। ওনার উচ্চারণটা ছিল এমন অনেকটা টার্টের মানে টার্টেরটা আসলে কি বুঝতে পারছিলাম না। তো যাই হোক অনেকক্ষণ পর আমরা বুঝতে পারলাম যে ওনার নাম ছিল কাদের। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কোথায় থাকেন বা আপনার কে আছে, কোথায় থাকে, আমরা কোথায় নিয়ে যাবো আপনাকে। তো বলে রাখি যে ওনার বাম পাটা পুরোপুরি জাস্ট ভেঙে একদম ব্যান্ড হয়ে গিয়েছিল আর কি ব্যাপারটা। তো উনি আমাদেরকে যেটা বললো যে উনি মানে আমরা বুঝলাম যে উনি যাবে হচ্ছে কাকলির যেটা ওল্ড ডিউএইচএস যেটা এরিয়াটা আছে। তো যাই হোক আমরা ওখান থেকে সরাসরি গাড়িটা আবার সামনের দিকে ফরওয়ার্ড করি এবং সামনে কাকলির যে এরিয়াটা আছে, কাকলির যে সিগন্যাল যেটাকে বলা হয়, সিগন্যাল উপর এখান থেকে আরেকটা বলে রাখি যে ওনাকে তাৎক্ষণিক ভাবে সামনে থেকে নামিয়ে আমরা জাস্ট গাড়ির পেছনে জাস্ট সিটটাতে ওখানে রাখি, ওনাকে শুয়ে দিই আর কি। তো আর আমাদের মানে কিছু কলিগ ছিল অলরেডি, তারা এয়ারপোর্টের আগেই নেমে গেছিল। জাস্ট আমরা গাড়িতে ড্রাইভার ছিলাম, আমি ছিলাম আর আমার আরেকটা কলিগ ছিল, টোটাল 3 জনই ছিলাম আমরা একদিন। তো আমরা গাড়িতে যখন কাকলি ডিউএইচএস ঢুকলাম, আপনারা জানেন যে ওই এরিয়াটাতে রেল ক্রসিং আছে ডিউএইচএস ঢুকতে মানে ঢোকার সময়। তো আমরা ডিউএইচএস ঢুকে আগে থেকে বলে রাখছিল যে উনি এটা 4 নম্বর রোড নেমে ছিল। হ্যাঁ, আমরা 4 নম্বর রোডে আমরা চলে গেলাম। 4 নম্বর রোডে হাউস নাম্বারটা এক্স্যাক্টলি আসলে মনে আসছে না আমার। তো যে বাড়িটার কথা বলছিল আমরা জাস্ট বাড়িতে গেলাম, বাড়িতে ঢুকে আমরা বাড়ির গেট নক করছি, মানে গাড়ির দারোয়ানটা মানে বাড়ির দারোয়ান যিনি ছিলেন উনি গেট খুললো কিছুক্ষণ পরে। তো আমরা ওনাকে বললাম যে আপনাদেরকে এখানে কাদের নামে কেউ থাকে বা কাদের কে আপনি ছিলেন। দারোয়ানের দিকে তাকে মানে দারোয়ান কি বলবে আসলে বুঝতে পারছিল না, সে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে যে কাদের নামটা যেন তার পরিচিত। বাট কিছুক্ষণ পরে বললো যে হ্যাঁ কাদের ভাই তো চিনি ওনাকে, উনি তো মারা গেছে। আমি আমার কন্ডিশন যে কি ছিল আসলে আমি এখন বলে বোঝাতে পারবো না। তো আমরা 3 জনই যদিও গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ গাড়ির মধ্যে কিন্তু শুধুমাত্র তাদের যে মানে ওই বয়স্ক লোকটা, ওর বয়স অ্যারাউন্ড 35 হবে মেবি, এরকম হবে। তো ওনার যে কথা, দাঁড়ানোর যে কথা বলেছে কাদের নাকি আরো 2 বছর আগে মারা গেছে, এই কথা শোনা মাত্র জাস্ট আমরা আমার গাড়িতে চলে আসলাম, মানে যে ওনাকে দেখাবো যে তাহলে আসেন এটা কি আমাদের সাথে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। আমরা দারোয়ানকে এসে যে আমাদের গাড়িটাতে মানে এই একটু আগে জাস্ট 2 মিনিট 3 মিনিট আগে যাকে আমরা গাড়িতে রেখে নেমে জাস্ট গেট নক করেছি, আমরা আবার গাড়িটা খুলে দেখলাম যে আসলে ওখানে কেউ ছিল না। মানে আমরা 3 জনই আসলে, ড্রাইভার, আমি এবং আমার যে কলিগ ছিল। আমরা মানে কি বলবো, মানে আমার এই মুহূর্তে আসলে বলার কিছু মানে ভাষা খুঁজে পাচ্ছি না। সরাসরি এক্সপিরিয়েন্স মানে আমি করেছি, বিষয়টা আমার ড্রাইভার করেছে, পাশাপাশি আমার কলিগও করেছিল। তো
উনি যে বললো আমাদের যদিও আমাদের কিন্তু গাড়ির গ্লাসটা তখনও ভাঙা, গাড়ির সামনের গ্লাসটা। আমরা ওনাকে দেখালাম যে আসলে দেখেন এই যে আপনার উনি কাদের নাম যে উনি আমাদেরকে কিন্তু এই ভুলটা লোকেশনটা বলে নিয়ে এসেছে, আর ব্যাপারটা কিন্তু তার সাথে ঘটেছিল। তখন দারোয়ান বললো যে হ্যাঁ 2 বছর আগে কাদের ভাই ওই জায়গাটাতেই একটা কার অ্যাক্সিডেন্টে এভাবে পা ভেঙে যায় এবং উনি আসলে ওখানে থেকে আসার পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর উনি মারা যায়। তো আসলে যেটা ঘটলো আমাদের সাথে আজকে, মানে ওই দিন আর কি যেটা ঘটেছিল, কোনো ব্যাখ্যা বা এরকম কোনো যুক্তি কিছুই হয়তো আমি এখনো পর্যন্ত দাঁড় করতে পারিনি। আর বাকিটুকু আপনারা বুঝতেই পারছেন যে আসলে কি বলবো, আমার এই মুহূর্তে আর বলার কিছু খুঁজে পাচ্ছি না। তো এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা। আর সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস যেটা যে আমি অনেক সময় অনেক কমেন্টস পড়েছি যে ফেসবুকে যে কমেন্টস করেন অনেকেই কমেন্টস করেছেন যে বানোয়াট মানে বানিয়ে বলা হচ্ছে মিথ্যে ভুয়া এই টাইপের কথাবার্তা। তো আসলে কিন্তু ব্যাপারগুলো এরকম না, যার সাথে ঘটে কিন্তু সেই জানে। সো আপনি ঘটনা খুঁজতে হবে না আপনাকে, কিন্তু ঘটনা কিন্তু আপনার পাশে আছে, সে ঘটনাটা আপনাকেই খুঁজে নেবে, ব্যাপারটা কিন্তু এমন। সো আপনি ফিল করুন আর ভালো থাকবেন সবাই। সবাইকে দোয়া করবেন আমার জন্য। যদি দেশে আসি as soon as possible অবশ্যই স্টুডিওতে আসার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ভূত এফএমের সকল শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি ঘটনা আজকে শেয়ার করতে চাচ্ছি। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকলেও ভূত এফএম এই শুধু পুরা জীবনে বসেও শোনার চেষ্টা করি। মিস্টার রাসেল, আশা করি আপনি ভালো আছেন। ঘটনাটি 1998 সালে, তখন আমি মেডিকেল 3 বর্ষের ছাত্র ছিলাম। আমাদের একজন বন্ধু এক সন্ধ্যায় হঠাৎ করে এসে আমাদেরকে বলল যে তার সাথে এখনই ঢাকা যেতে হবে। আমরা কে কে যেতে পারবো? আমরা 9-10 জনের মতন ছেলে তৎক্ষণাৎ রেডি হয়ে নিলাম এবং জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? তখন সে বলল যে তাদের যে মাইক্রোবাসটি রেন্টে কারে ভাড়ায় খাটতো সেই ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা গুরুতর, এখনই তার সাথে যেতে হবে। তো আমরা 2টো মাইক্রোবাস করে রওনা দিলাম। তখন আমাদের পূর্ব পরিচিত একজন পুলিশের সার্জেন্ট কে আমরা আমাদের সাথে নিয়ে নিলাম, যাতে সে আমাদের আইন বিষয়ক সমস্যাগুলোর জন্য সহযোগিতা করতে পারে। তো আমরা যখন ঢাকার দিকে রওনা দিয়েছি তখন সন্ধ্যা, এবং ঢাকায় যেতে যেতে আমরা শুনছিলাম যে ওই মাইক্রোবাসটি আমাদের আরেকজন বন্ধু ভাড়া করেছিল তার আত্মীয় স্বজনকে ঢাকা এয়ারপোর্টে সি অফ করার জন্য। তো এয়ারপোর্টে যাওয়ার পথেই ওই গাড়িটির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে একটা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা দেয় এবং গাড়িটি অর্ধেক ট্রাকের নিচে ঢুকে যায়, যার ফলে স্পটেড ড্রাইভার এবং আমার ওই বন্ধুটি বোন ঘটনাস্থলে মারা যায়। অন্যরা আহত হয় এবং হসপিটালে ভর্তি আছে। তো আমরা ঢাকা যেতে যেতেই সবাই খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের বন্ধুটি বেঁচে আছে কিনা, কিংবা তাদের আর আত্মীয় স্বজনের কি অবস্থা। তো আমাদের সাথে যে ড্রাইভারটি মারা গেছে তার ভাইও ছিল, সে মাদ্রাসা হাফিজে হুজুর ছিল। তো আমরা যখন ঢাকায় পৌঁছাই তখন মধ্যরাত। আমরা প্রথমে সিদ্ধান্ত নিই যে গাড়িটি যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা ঘটনাস্থলে যাব, গিয়ে আগে গাড়িটির ব্যবস্থা করে তারপর আমরা ঢাকা মেডিকেলে যেখানে আমার বন্ধুটির আত্মীয় ভর্তি আছে সেখানে যাব এবং 2টো লাশ ওখান থেকে আমরা বের করে নিয়ে আসবো। তো আমরা ঘটনাস্থলে যখন পৌঁছাই ঢাকা এয়ারপোর্টের জোয়ার সাহারা নামক স্থানে, তখন একটি পুলিশের বক্স ছিল, সেই বক্সের কাছে মাইক্রোবাসটি রাখা ছিল। মাইক্রোবাসটি দেখে আমরা আটকে উঠি, কারণ এটি এমন ভাবে বিধ্বস্ত ছিল যাতে মনে হচ্ছিল যে ভিতর থেকে কারোই বাঁচার সম্ভাবনা নেই। গাড়ির ভিতরে প্রচুর রক্ত, কাঁচের টুকরো এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পড়েছিল। সর্বতই আমাদের যে বন্ধুটি গাড়ি, তার মানসিক অবস্থা খারাপ ছিল, আমাদেরও তার জন্য খুব সহমর্মিত হচ্ছিল এবং স্পটে 2 জন যে মারা গেছে সেটা নিয়ে আমরা খুব ভারাক্রান্ত মনে ছিলাম। আমরা তখন 2টো মাইক্রোবাস নিয়েই ঢাকা মেডিকেলের দিকে রওনা দিই। তো ঢাকা মেডিকেল যখন পৌঁছাই তখন 2:58 হবে। আমরা ওই ঢাকা মেডিকেলের মর্গের যে ডোম তাকে খুঁজে বের করি এবং তাকে অনেক অনুরোধ করি, পরিচয় দিই, যার ফলে সে রাজি হয় মধ্যরাতে এই লাশ দুটিকে রেডি করে আমাদের হাতে হস্তান্তর করার জন্য। তো সে আমাদেরকে তার সাথে 2 জনকে ভিতর ঢুকতে বলে। তো ওই সময় এমন পরিস্থিতি ছিল, সবার মানসিক অবস্থা খুবই বিধ্বস্ত অবস্থায় ছিল, তাহলে কেউই ভিতরে ঢোকার জন্য সাহস পাচ্ছিল না। আজকে থেকে এত বছর আগে ঢাকা মেডিকেলের মর্গের অবস্থা ছিল আরো শোচনীয়। ভিতর ছিল নোংরা, অপরিচ্ছন্ন, চারদিকে ময়লা, পানি, রক্তে মাখামাখি অবস্থা। আমার এখনো মনে আছে যে
এত দুর্বিষহ পরিস্থিতিতে আমরা যখন আমি এবং আমার এক বন্ধু ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, তখন সেটি ভিতরে যাই, তখন নোংরা রক্তে মাখা পানি পেরিয়ে আমাদের যেতে হচ্ছিল। চারিপাশ থেকে বিভৎস পচা গন্ধ আসছিল, আরো কিছু বেয়ারিশ লাশ পড়েছিল তখন ভিতরে, অগোছালো অবস্থায় এগুলো রাখা ছিল। সবতেই আমাদের মানসিক অবস্থা আপনারা হয়তো বুঝতে পারছেন। তখন আমরা ভিতরে যাই, যাওয়ার পর সে আমাদেরকে লাশ দুটোকে পরিষ্কার করে দুটি কফিনে চা পাতা এবং বরফ কুচি দিয়ে সাজিয়ে ঠিক মতন আমাদের হাতে হস্তান্তর করে আমরা দুটো লাশকে অন্যদের সহযোগিতা বের করে নিয়ে আসি। এবং আমরা একটি মাইক্রোবাস ড্রাইভারকে অনুরোধ করি যে লাশ দুটোকে নিয়ে রওনা দেওয়ার জন্য। ঢাকার বাইরে যেহেতু যেতে হবে, তো ওই মাইক্রোবাস ড্রাইভাররা কেউ রাজি হচ্ছিল না, একজন আরেকজনের উপর দায়িত্ব চাপাচ্ছিল। তো আমরা অনেক অনুরোধ করে একজনকে রাজি করাই, তাকে বলি যে আমরা তাকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, তার যেন কোনো ভয় না হয়, ভোরে আলো ফুটে গেলে ততক্ষণে সে ঢাকার বাইরে চলে যেতে পারবে। তাতে সে রাজি হয়। সামনের গাড়িটিতে লাশ উঠিয়ে পিছনে আমরা মাইক্রোবাস উঠি, এবং বলে রাখা ভালো সামনে গাড়িটিতে ওই লাশের সাথে লাশের ড্রাইভারের ভাই যে হাফিজ হুজুর ছিলেন তিনি ওর সামনে ছিলেন। তো গাড়িটি রওনা হয়, আমরা দুটি গাড়ি নিয়ে ঢাকা মেডিকেলের মর্গের পিছনে রাস্তাটি দিয়ে বের হই। আমাদেরকে সার্জন পরামর্শ দেয় যে বামের রাস্তাটি দিয়ে প্রথম ঢাকা দিয়ে রাস্তাটি আছে সেটি দিয়ে বের হতে পারলে তাতে হবে। ওই রাস্তা আমাদের অপরিচিত ছিল দেখে আমি বলি যে আমাদের ডান দিকে যদি রাস্তাটা নিয়ে আমরা বের হতে পারি তাহলে ঢাকা দিকে দ্রুত বের হতে পারবো, কারণ আমরা হাইকোর্টের সামনে দিয়ে সেক্রেটারিয়েট হয়ে সোজা চলে যেতে পারবো। কিন্তু সার্জন অনুরোধ করতে আমরা বাম দিকের রাস্তাটি, তার কথা মতন যে রাস্তাটি সে যেতে বলছিল সেটিতেই আমরা রওনা দিই। যখন আমরা রওনা দিই তখনও দিনে আলো ফুটেনি, গভীর রাত, চারিদিকে অন্ধকার, কারণ তখন বৃষ্টি শুরু হয়েছে এবং কোনো মানুষের আশেপাশে কোনো অস্তিত্ব নেই। গাড়িটি যখন সামনে যাচ্ছে তখন আমরা সবাই খুব টায়ার্ড এবং সারাদিনের এই ঘটনাগুলো নিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ করে সামনে গাড়িটি ব্রেক কষাতে আমরা আমাদের পিছনে গাড়িটি ব্রেক কষে, এবং আমরা সামনে তাকিয়ে দেখি যে একটি লোক যে ছালা পড়ে আছে, সে দুই হাতে দুটি ইট নিয়ে রাস্তা ঠিক মধ্যখানে দাঁড়ানো, এবং দুই দিকে ইট দিয়ে এমনভাবে আটকে রেখেছে রাস্তায় অন্য পাশ দিয়ে গাড়ি যাবে এবং গাড়িটি যে তাকে কাটিয়ে চলে যাবে সে কোনো উপায় নেই। সে এক দৃষ্টিতে এমনভাবে আমাদের থেকে তাকিয়ে আছে যেন গাড়ি দুটো যদি আরেকটু সামনে আগায় তাহলে সে ইট দুটো মারবে। এবং ওই জায়গাটা এমন একটা আদি ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল যা এখন ভাষা প্রকাশ করার মতো না। এবং ওখানে সোডিয়াম বাতিটি তখন ব্লিঙ্ক করছিল খুব। তো আমরা সবাই এক দৃষ্টিতে তাকে দেখছিলাম, আমরা কি করবো ঠিক ভেবে পাচ্ছিলাম না। তখন আমরা কিংকর্ত বিভিন্ন হয়ে গেছিলাম। আমরা তখন কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নিলাম যে গাড়ি দুটো ঘুরিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে যাবো। আমরা সামনে গাড়িটি ঘোরালো এবং আমাদের গাড়িটা আমরা রাস্তা ঘোরালাম এবং আল্লাহ করছিলাম যাতে সে আমাদের উপর ইট না মারে। আল্লাহর মধ্যে সে কোনো কিছু করলো না, কিন্তু সে ঠিক যেভাবে দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে রইল মূর্তির মতন। আমরা দুটো গাড়ি ঘুরিয়ে তারপর অন্য রাস্তাটি দিয়ে ঢাকার বাইরে পর্যন্ত গেলাম। ওই গাড়িটিকে এগিয়ে দিলাম, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। তো পরবর্তীতে আমরা যে যার বাসায় শেষ পর্যন্ত চলে গেলাম। কিন্তু আজও সেই ঘটনাটি মনে করে আমরা শিহরিত হই এবং চিন্তা করি, ভেবে পাই না আসলে সেখানে কেন ছিল, এটা কি কোনো সাইন ছিল কিনা যে আমরা যেমন সামনে না যাই কিংবা ওই রাস্তা দিয়ে না যাই, কিংবা আর কি হতে পারে, সেটা আমার কাছে এখনো আনএক্সপ্লেইনড রয়ে গেছে। এই ছিল আমার ঘটনা। আমার শুভেচ্ছা হইল, খোদা হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহবুব বলছিলাম চিটাগং থেকে। আজকে আমি আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করবো সেটা সম্পূর্ণ আমাদের সাথে ঘটেছে একটি ঘটনা। আসলে এটা কোনো ঘটনা নয়, এটা মেইনলি একটা স্বপ্নকে কেন্দ্র করে। তো যাই হোক, আমি সরাসরি আমি ঘটনা চলে যাচ্ছি। আমার সাথে ব্যাপারটা ঘটে 2012-এর দিকে, যখন আমি মেডিকেল কোচিং করার জন্য ঢাকা ছিলাম। তো সেখানে পূর্ব রাজাবাজার নামে একটা জায়গায় থাকতাম। তো প্রথমে একটা কথা বলতে গেলে বলে দেবে, সেই সময়টাতে আজ টিনেজ আমার আসলে এমন একটা জিনিস হচ্ছিল যে আমি ধর্ম থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল নামাজ খালাম বা এই ধরনের যে রিলিজিয়াস ব্যাপারগুলো থাকে সেগুলো মানছিলাম না। আর একটা কথা বলে না বলে যে আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি রিলিজিয়াস। তো ঘটনাটি যেদিন আমার সাথে ঘটে ওই দিন ছিল বৃহস্পতিবার রাতে। আজ ইউজুয়াল আমি আমার স্টাডি কমপ্লিট করে 1:30টার দিকে শুতে গেলাম, হয়তো চোখ ভালো নেই। তো
আমার যতটুকু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে আমি স্বপ্নটা এরকম দেখলাম যে আমাদের গ্রামে একজন লোক মারা গেছে, যে লোকটা আসলে আমরা কেউ চিনি না। তো গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে লোকটাকে তারা কবর দিবে আর কি, সেই জন্য তারা গোসল করিয়ে লোকটাকে নিয়ে গেল মাঠের একটা মধ্যে। মাঠে নিয়ে যাওয়াটা হচ্ছে যে আসলে মেনলি তার যে জানাজার নামাজ হবে সেটার জন্য। আর সকলে লোকটাকে কড়া রোদের মধ্যে মাঠে রেখে সবাই অপেক্ষা করছিল। তবে একটা বিষয় বলে রাখা ভালো যে আমি সে স্বপ্ন দেখলাম যে আমার সাথে যে লোকগুলো গেছিল কাউকে আমি চিনি না। তো একটা পর্যায়ে এমন হলো যে আমার সাথে চেনা বলতে যে লোকটা ছিল সে আমার দাদা, আর তিনি আমার সাথে গিয়েছিলেন। তার সাথে একটা ছাতি ছিল, যেহেতু অনেক রোদ ছিল তাই তিনি ছাতি নিজেকে বসেছিলেন, আমি তার পাশেই বসলাম, একটু পাশেই আর কি বলা হয় একটু দূরে। তো সবাই যখন অপেক্ষা করছিল ইমাম সাহেবের জন্য, এমন সময় আসলে মৃত যে ব্যক্তিটি ছিল সে সবচেয়ে বেশি আশ্চর্য করে জেগে উঠলো। সবাই তখন মানে চোখ ছাড়াবার অবস্থা। তো আসলে আমি সবচেয়ে বেশি ভয় পেয়ে যাই এই মুহূর্তে, এবং সে লোকটি উঠেই সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞেস করে, কারোর দিকে না তাকিয়ে সে আমার দিকেই তাকায় এবং সে আমাকে জিজ্ঞেস করে, এই ছেলে তোমার বাবার নাম কি? আসলে প্রশ্নটা শুনে আমি অনেক বেশি খারাপ লেগেছিলাম। আর সবচেয়ে বড় কথা যে আসলে মানে ব্যাপারটা সে এমন ভাবে করলো, আমার কাছে মনে হচ্ছিল সব জেনুইন, আমি স্বপ্ন দেখা সত্য মনে হচ্ছিল সেটা আমি বাস্তবে দেখছি। তো একটা পর্যায়ে আমি অনেক ভয় মানে গলায় কাঁপা কাঁপা অবস্থায় তাকে উত্তরটা দিলাম যে হ্যাঁ আমার বাবার নাম এটা। তো তারপরে তিনি আমাকে পাশে আঙুল দেখালেন। তারও তো যাই পাশে কেউ নেই, পাশে আমার দাদাই ছিলেন। তো উনি দাদার দিকে আঙুল বললেন, এই লোকটাকে চিনিস? তো আমি দাদার দিকে না তাকিয়ে বললাম যে হ্যাঁ চিনি, তোমার দাদা। তো একটা পর্যায়ে উনি আমাকে বললো যে ইনি কি বেঁচে আছেন? তো আসলে আমার ততক্ষণে মনে ছিল না যে আমার দাদা 2010-এর দিকে মারা যায়। তো যখন আমাকে কথাটি বললো আমার আসলে সবচেয়ে বেশি আশ্চর্য হই না, আমার দাদা তো বাঁচে নেই। তো আমি যখন পাশে তাকাই দেখলাম যে আমি তো আমার দাদা পাশে নেই, বরং আমার সাথে যে লোকগুলো গিয়েছিল বা যাদের সাথে আমি গেছিলাম সেখানে তারা কেউ ছিল শুধু লোকটি ও আমি। এবং এমন অবস্থায় আমার ঘুমটি ভেঙে যায় এবং আমি যেটা দেখি যে আমার প্রচন্ড ঘাম দিয়ে শরীরকে ঘাম হচ্ছে আর কি, যদিও সেটা শীতকাল ছিল। তো তারপরে আমি আসলে মানে খুবই প্রচন্ড রকম ভাবে ভয় পাই। এবং যদিও আমি যে রুমটা ছিলাম সেটা একা একটা রুমে ছিলাম, ছোট একটা রুম ছিল, মেসের একটা ছোট রুম। তো সারা রাত আমার আসলে খুব খারাপ লাগে নিজের উপরে, যে আসলে এই যে আমার কাছে মনে হচ্ছিল যে মানুষ কত দিকে ছুটছে টাকার জন্য, ক্যারিয়ার বিল্ড আপের জন্য, বাট কেউ সারাদিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য টাইম পাচ্ছে না বা টাইম দিচ্ছে না। আসলে মানে মানুষ ইনভেস্ট করছে সব এই জগৎটাকে কেন্দ্র করে, কিন্তু তারা আসলে কেউ চিন্তা করছে না যে আসলে এই জগৎটাই সব না, বা আসলে এই শান্তিটাই সব শান্তি না। অনেকের কিন্তু অনেক টাকা আছে, বাট আসলে সে কিন্তু অনেক ক্ষেত্রে সুখী নাই। কিন্তু আমার মনে হয় যে টাকার পেছনে সুখটা না খুঁজে আমরা সন্তুষ্টির মাঝে বা ঈশ্বরের বা আল্লাহর উপাসনার মাঝে কিন্তু সুখটা খুঁজে পেতে পারি। তো যাই হোক, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার স্থানটা কোথায় হবে? আমার সাথে কি যাবে? আমার পড়াশোনা, আমার মেডিকেল কিছুই যাবে না, জাস্ট আমার বডিটা আর একটা ডিমেনশন বডি, জাস্ট লাইক যেটার কোনো প্রাণ নেই, কিছুই করতে পারবে না। তো কথা ভেবে অনেক কান্না করলাম। আমার আসলে খুব খারাপ লাগছিল যে আমি নিজের প্রতি নিজেই অন্যায় করেছি। তো শপথ করলাম যে পরের দিন থেকেই আমি নামাজ শুরু করবো। তো অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার ঘুম যখন ভাঙে আমি দেখি তখন 3টার মধ্যে সামথিং, তো মানে 3:43 মতো হবে মেবি। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠা করলাম ফজরের নামাজের জন্য, আমি নামাজ আদায় করলাম। পরের দিন অ্যাজ ইউজুয়াল শুক্রবার ছিল। আসলে ঘটনাটি ওই দিনই ঘটে। আমি শুক্রবারে যখন ইমাম সাহেব নামাজ শেষ করলেন বা আমি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন বাম দিকে তাকালাম, তখন আমি দেখতে পেলাম আমার পাশে যে লোকটি ছিল সেই লোকটি আসলে আর কেউ না, আমি গতকাল তাকে মৃত অবস্থায় দেখেছি। সেই লোকটি একদম সেম চেহারার, খোঁচা দেওয়ার অবস্থায়। এবং সবচাইতে যেটা ভয়ানক ব্যাপার আমার সাথে ঘটে, আমি তো দেখে এমনিতেই আশ্চর্য হয়ে যাই, যেহেতু মুসল্লি ভর্তি মসজিদ। আমি যখন তার গায়ে আমার একটু টাচ লাগে, আমার আসলে মনে হচ্ছিল যে আসলে সেটা একটা চলন্ত আগুনের পিণ্ড। আমার শরীরটা পুড়ে যায় এবং সেই জায়গাতে আসলে লাল ধরনের একটা কালার, যেমন আমি একটা অদ্ভুত শব্দ করে ফেলি মুখ দিয়ে। এবং পাশাপাশি মুসল্লিরা আমাকে বলে কি হয়েছে কি হয়েছে, এবং আমি আসলে খুব বিব্রত বোধ করি সেই মুহূর্তের সাথে। আসলে তারপরে যখন মোনাজাত হবে তার কিছুক্ষণ আগে অব্দি মোনাজাত, যেহেতু আমার পাশ থেকে উঠে যায়নি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তাকে।
কিন্তু যখন মনোযোগ করলাম তখন আমার মনোযোগটা মনোযোগের দিকে ছিল। আমি আজ মনোযোগ শেষ করে যখন পাশের লোকটিকে দেখলাম তখন দেখলাম যে না, সেই লোকটি সেখানে ছিল না। সেখানে শুধুমাত্র একজন ব্যক্তি ছিল যিনি অনেক ফর্সা করে এবং অনেক লম্বা, এবং তার প্রচন্ড মানে বড় ধরনের একটা দাঁড়া ছিল এবং প্রচন্ড সুন্দর দেখতে একটা মানুষ। জাস্ট সে আমার পাশে বসা। তো কি ঘটলো এইটুকু সময়ের মধ্যে, লোকটি কোথায় গেল বা কি হলো আমি আসলে জানি না। আর যে লোকটি আমার পাশে শেষ মুহূর্তে আমি যখন দেখেছিলাম মনোযোগ করে, সেই লোকটি জাস্ট আমাকে একটু মুচকি হাসিতে মসজিদ থেকে বের হয়ে গেল। তো এই ছিল আমার ঘটনাটা অনেক আশ্চর্যের একটা জিনিস। আসলে এটা ছাড়া আমার লাইফে অনেক বাজে ঘটনা ঘটেছে যেগুলো আসলে খুবই ভয়ানক। বাট এই ঘটনাটার পর থেকে আমি কখনো নামাজ ছাড়িনি। আসলে এই নামাজের মধ্যে আমি সুখ খুঁজে পেয়েছি। আসলে বলতে গেলে সবাইকে অনুরোধটা করবো যে ভাই যাই করেন বাট আল্লাহকে ভুলে না। তাই আমার জন্য সবার একটা মেসেজ থাকবে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের সকলের দোয়ায় আশা করছি আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনারা আমাকে ভালোবাসেন এবং আমি আপনাদেরকে ভালোবাসি বলে প্রতিদিনকার মতন আপনাদের সামনে একটি করে ঘটনা নিয়ে আসতে পারি, আপনাদেরকে শোনাইতে পারি এবং কি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকে চলে যাব সরাসরি ঘটনাতে। হ্যাঁ, ঘটনাতে যাওয়ার আগে একটা কথা বলতে চাচ্ছি, একটা নয় বেশ কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আমরা আমাদের চ্যানেলে প্রতিদিন 2 থেকে 3টা করে ঘটনা ছাড়ি, ঘটনাগুলো আপনাদের কাছে পৌঁছাবে না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন। তাই অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর হচ্ছে যে এই ঘটনাটা পাঠিয়েছে, যে তার নামটা হচ্ছে রঞ্জন সরকার। রঞ্জন সরকার ভাইয়া আমার কাছে ঘটনা লিখে পাঠিয়েছে। সে হিন্দু ধর্মে কনভার্ট, মানে হিন্দু ধর্মে, সে হিন্দু ধর্ম গ্রহণ মানে হিন্দু ধর্মে, আর আমরা হচ্ছে মুসলিম। তবে তাকে আমি নমস্কার আদাব জানাচ্ছি, আশা করছি। আর যারা মুসলিম তাদেরকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর হচ্ছে যে 1 থেকে 6 নম্বর পর্ব পর্যন্ত শোনেননি যারা, শুনে আসবেন। আজকে নিয়ে এসেছি 7 নম্বর পর্ব। আপনারা যারা 1 থেকে 6 নম্বর পর্ব পর্যন্ত শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি 7 নম্বর পর্বটি শুনছেন, সরাসরি 7 নম্বর পর্বটি শুনলে আশা করি বুঝতে পারবেন না। অনেকে আছে মধ্যখান থেকে একটু করে পর্ব শুনে বুঝতে তো পারি না, উল্টো বাজে ভাষায় কিন্তু মন্তব্য করি। তো এই বাজে ভাষায় মন্তব্য করার আগে একটি মানে পেছনের পর্বগুলো শুনে আসবেন। তাই শুনে আসলে তারপরে যদি 7 নম্বর পর্বটিতে আসেন তাহলে আশা করি ভালো হয়। ভালো হলে তখন আপনারা মানে ঘটনাটা বুঝতে পারবেন, তখন আর বাজে ভাষায় আশা করি মন্তব্য করবেন না। তখন আর কিন্তু বাজে ভাষায় মন্তব্য করবেন না, বাজে ভাষায় মন্তব্য করবেন না। আর হচ্ছে আজকে নিয়ে এসেছি 7 নম্বর। আপনারা যারা ঘটনা পাঠাতে চান লিখে অথবা ভয়েসে রেকর্ড করে যেভাবে খুশি পাঠাতে পারেন। তবে আমি যতদিন ধরে গল্প পড়ে শোনাচ্ছি ততদিন ধরে সকলে আমার কাছে ঘটনা লিখেই পাঠিয়েছে। 3 জন অবধি পাঠিয়েছে ভয়েসে রেকর্ড করে, তাছাড়া কিন্তু সকলেই লিখে পাঠিয়েছে। চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। হ্যাঁ, ঘটনাতে কারণ আমি চলে যাব, কাউকে নিয়ে কোনো কথা বাড়াবো না। আদাব জানাচ্ছি রঞ্জন ভাইয়াকে, আদাব রঞ্জন ভাইয়া। সবাইকে সালাম দিচ্ছি। রঞ্জন ভাইয়া হিন্দু ধর্মে কনভার্ট। আর যারা হিন্দু ধর্মে কনভার্ট তারা কিন্তু অবশ্যই আদাবটি গ্রহণ করবেন। আর যারা মুসলিম ধর্মে তাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অবশ্যই কিন্তু সকলের সালামটি গ্রহণ করবেন। এখন আমি চলে যাচ্ছি সরাসরি ঘটনাতে। এরপরে সেই লোকটি যাকে আমি নিয়ে কথা বলছিলাম, সেই লোকটি চলে যায় বলতে মানে আমি ওই বাড়িকে নিয়ে এখন রঞ্জন ভাইয়াদের বাড়ির সামনে, মানে রঞ্জন ভাইয়াদের বাড়িটার পর্বটা শেষ করে নিয়েছি। আর একটু কথা আছে সেটা আমি মধ্যখানে বলবো। এখন বলছি তার বাড়ির সামনে যে লোকদের বাড়ি তাদেরকে নিয়েই কথাগুলো এখন আমি বলতে যাচ্ছি আপনাদের সামনে। হ্যাঁ, আপনাদের সামনে তাদের বাড়ির কথাই বলতে যাচ্ছি। এরপর ওই লোকদের বাড়িতে কেউ থাকতো না, মানুষেরই বাড়ি ছিল সেটা। আজ থেকে রঞ্জন ভাইয়ের আসার 5 বছর আগে তারা ওই বাড়ি থেকে চলে গিয়েছে, অর্থাৎ 25 বছর আগে তারা ওই বাড়ি থেকে চলে গিয়েছে। তবে 25 বছর যাওয়ার আগে তাদের ছোট্ট একটি কারণ ছিল। মানে তারা তো ঢাকাতেই থাকতো, পার্মানেন্টলি ঢাকায় চলে গেল একটি কারণেই,
মানে একদম পুরোপুরি ঢাকাতে থাকলো একটি কারণেই, যেটা হচ্ছে যে ওই লোকটির মা ছিল, তার মা অসুস্থতায় পরিণত হলো। মানে তাদের ফ্যামিলিটা, ওই লোকটা শুধু, ওই পুরুষ লোকটা শুধু আগে বাইরে থাকতো, মানে ঢাকাতে থাকতো। হ্যাঁ, ঢাকার নামে এখানে যেভাবে লেখাচ্ছে আমি কিন্তু সেভাবেই পড়ছি, সে ঢাকাতে থাকতো। তবে ঢাকাতে থাকার সময় সেই লোকটাই শুধু ঢাকাতে থাকতো, আর তার পুরো ফ্যামিলি সহ তাদের বাড়িতে থাকতো, গ্রামের বাড়ি। লোকটা ঢাকায় বড় ব্যবসায়ী ছিল, মানে অনেক বড় তাদের ছিল, আপনার হচ্ছে কারখানা ছিল, কারখানা মানে যেখানে শ্রমিকরা কাজ করে সেগুলো ছিল। লোকটা ওখানে গিয়ে ওইখানে উনি একাই দেখাশোনা করে আর লোক রাখা আছে, আর তার ফ্যামিলিটা তাদের বাড়িতে থাকে, গ্রামের বাড়ি। তবে গ্রামের বাড়ি থাকা অবস্থায় তার মাটা, ওই লোকটার মা মারা যায়, যার কারখানা আছে তার মাটাই মারা যায়। তার নামটি এখানে উল্লেখ করে দেওয়া নেই, আমি উল্লেখ করে দিতে পারলাম না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল হলেও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এরপরে তার মাটা হঠাৎই একদিন মারা যায়, সে খবর পায়, রাত্রে চলে আসে তার মাটার, মানে সে চলে আসায় আরও মানুষ আসতে আসতে প্রায় একদিন, মানে এক রাত আরও একদিনের অর্ধেক, মানে আমার 10টা অবধি, অর্ধেক না, দিনের অর্ধেক না, কিন্তু দিনের অর্ধেক এখানে লেখা আছে, আমি তাই বলছি দিনের অর্ধেক, কিন্তু আসলে দিনের অর্ধেক কিন্তু হবে না, 10টা অবধি। হ্যাঁ, আমি 10টা সম্বোধন করছি, তার এখানে ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে বলেছে, আমি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখছি যে অর্ধেক হবে না। হ্যাঁ ভাইয়া, রঞ্জন ভাইয়া এখানে একটু ভুল আছে, আমি আপনাকে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখে নিলাম, এবং কি সকলে যেন আমাকে ক্ষমার দৃষ্টিতেই দেখে। হ্যাঁ, এরপরে লোকটি আসায়, অনেক মানুষ আসায়, ওই রাত্রে ওই লাশটা থাকে বারান্দাতে, আসলে বারান্দাতে সেটা থাকে, বারান্দাতে থাকায় প্রায় ওই দিনে মরেছিল, তার আগের দিনে সন্ধ্যায় না, মারা গিয়েছিল মাগরিবের আজানের 50 মিনিট আগে, অর্থাৎ মানে মাগরিবের আজান দেয় তো এখন মাঝে মাঝে, মানে তখন গরমের কাল, 5টা 6টায় দিত, আর এখন 6টায় দিত, ধরেন 5টার দিকে মারা গিয়েছে, 5টা 10-এ এরকম মারা গিয়েছে। মারা যাওয়ায় মানে ওই দিন তো থাকেই, তারপরের দিন অবধি 10টা পর্যন্ত থাকে। লাশটি ওই ঘরের মধ্যে একদম কেমন যেন কালার হয়ে যায়, কেমন কালার হয়ে যায়, লাশটির কালারটা অনেক ভিন্ন হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাদের বাড়িটা, তার লাস্টের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকলো, এতটাই চেঞ্জ হলো যে কালারটা ভিন্ন ভিন্ন কালারিংয়ে পরিণত হয়ে গেল, ভিন্ন কালারে পরিণত হয়ে গেল, যা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। সবুজ রঙে পরিণত হয়ে গেল লাশটির কালার সবুজ রঙে পরিণত হলো। লোকটি আস্তে আস্তে সেও এসে দেখে ফেলে যে সবুজ রঙে, তবে কি করার, দেখে কি করবে, এখন তো কবর দিতে পারছে না। এরপরের ওই বাড়িটাতে ওইরকম থাকতে থাকতে সকলে ওখান থেকে চলে যায় 25 বছর আগে। আমি কিন্তু এখন 25 বছর আগেকার ঘটনাটা পড়ছি। হ্যাঁ, 25 বছর আগে তারা ওখান থেকে চলে যায়। এরপরে রঞ্জন ভাইয়ারাই 20 বছর, মানে তার 5 বছর পরে রঞ্জন ভাইয়ারা ওই বাড়িতে প্রবেশ করে, মানে ওই বাড়িতে নয়, তার সামনের বাড়িতে প্রবেশ করে, মানে ওই যে রঞ্জন ভাইয়ারা এখন যে বাড়িতে থাকে সেই বাড়িটাতেই তার 5 বছর পরেই সেখানে চলে আসে। আসার পরে রঞ্জন ভাইয়ারা সেখানে আসার পরপরই এই পুরো ঘটনাটা কালেক্ট করেছে। হ্যাঁ, পুরো ঘটনাটা সে করেছে, মানে পুরোটা শুনে আমার কাছে পাঠিয়েছে, এবং আমিও কিন্তু রঞ্জন ভাইয়ের সাথেই ভালো মতন কথা বলে নিয়েছি। হ্যাঁ, এরপরে তাদের বাড়ি যেতে আরও একটি ঘটনা আছে, সেটাও আমি বলে দেবো পরের পর্বে। তবে এই পর্বের কথাগুলো শেষ করি। এরপরে রঞ্জন ভাইরা মানে ওই বাড়িতে বের হতে গেলেই অনেক ভয় পায়।